আচ্ছা, আমরা তাহলে শুরু করি আজকে। আমরা তো গতদিন দেখছিলাম কিভাবে সিভি বানাতে হয়, তাই না? সিভিটা আসলে আমরা এই যে কোথায় পাবো সেটা হচ্ছে, অনেকে ছিলাম না। আমরা আসলে এখানে পাবো, ওভারলিফে যাব। ওভারলিফে যাওয়ার পর এই টেমপ্লেটস নামে একটা অপশন আছে উপরে ডান দিকে, দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। টেমপ্লেটস এর মধ্যে আমি যদি নিচে যাই, তাহলে আসলে আমরা এখানে অনেক ধরনের টেমপ্লেট পাবো। আজকে আমরা একটা রিপোর্ট বানানো শিখবো আর কি, থিসিস বানানো শিখবো। মানে আমরা জাস্ট ডিফল্ট কিছু টেমপ্লেট থাকবে, ওগুলো টেমপ্লেট ইউজ করে আমরা আমাদের মতো করে আর কি ওটা কাস্টমাইজেশন করবো আর কি। আর হচ্ছে গতকালকে আমরা দেখছিলাম সিভি। আমি একটু সিভির জিনিসটা দেখাই দিই। সিভির মধ্যে আমাদের কাছে এরকম অনেক ধরনের রেডিমেড সিভি আছে। হ্যাঁ, তো এই সব রেডিমেড সিভির মধ্যে আমরা জাস্ট খালি ক্লিক করলেই ওই সিভির যে ফরম্যাটটা সেই ফরম্যাটটা আমরা পেয়ে যাব। তারপর ওই ভিডিওটা আমরা এডিট করবো আর কি। আজকে অবশ্য দেখলে বুঝবো কিভাবে এডিট করতে হয়। তো গতদিন আমি বলছিলাম যে হচ্ছে আমাদের সিভির মধ্যে কিছু ক্লাস ফাইল থাকে। আমি একটু দেখাই। আহ, কিছু ফাইল থাকে যেগুলো আসলে আমাদের এডিট করা যাবে না বা আমরা এডিট করব না নর্মালি। হ্যাঁ, তো ওই ফাইলগুলো আমরা একটু নাড়াঘাটা করবো না, বা ওই ফাইলগুলোর দিকে আমরা একটু যাবো না। আমি একটু দেখাই। এই যে আমি যে ইউনিভার্সিটির যেই কালকের টেমপ্লেট অন করছিলাম, এই ইউনিভার্সিটি টেমপ্লেটটার মধ্যে আমাদের একটা সিএলএস ফাইল আছে। আমি যদি ফাইলটিতে যাই, ফাইলটির দিকে এখানে আসলে এই যে ফ্রন্ট ম্যাটার কথা বলছিলাম আমি গতকালকে। ফ্রন্ট ম্যাটার হচ্ছে বইয়ের শুরুর দিকে যেসব মানে চ্যাপ্টার থাকে সেগুলোকে বলা হচ্ছে ফ্রন্ট ম্যাটার। তো এই ফ্রন্ট ম্যাটারের নিচে হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ ভাগ করা আছে। অ্যান্ড দেন এই যে নিচে আমাদের এখানে এটার মধ্যে অবশ্য টেক্সট ফাইলটা নাই, ক্লাস ফাইলটা নাই। আমাদের একটু দেখি কোন জায়গায় পাওয়া যাবে। আচ্ছা, এইটার মধ্যে নাই। আমাদের আরেকটা কোন যেন একটা ইয়ের মধ্যে ওপেন করছিলাম আমরা, সিএলএস ফাইল। এটার মধ্যেও নাই। আমি একটা সিএলএস ফাইল ওপেন করে দেখাচ্ছি যে আসলে ওখানের মধ্যে ওই সব জিনিসে আমরা করবো না আর কি। আহ, কোনো কাস্টমাইজেশন করবো না। এটা তো একটু আগে দেখলাম, এই যে আমি যেটা দেখাতে যাচ্ছিলাম। এই যে এখানের মধ্যে একটা থিসিসের একটা ক্লাস ফাইল আছে, তাই না? আমি কালকে বলছিলাম। এই যে এখানে আমার ফাইলটিতে দেখতে পাচ্ছি পাশে সবার নিচে, এই যে আমার মাউসের কার্সরটা যেখানে আছে, সেখানে আসলে একটা ক্লাস ফাইল আছে, সিএলএস ফাইল। তো এইখানের মধ্যে থিসিস ডট সিএলএস ফাইল, এই ফাইলটার মধ্যে মেইনলি আমরা যে থিসিসটা করতেছি সেই থিসিসের ডিজাইনগুলো আছে। ডিজাইনগুলো আছে। আর এই ক্লাস ফাইলটা আসলে সিএলএস ফাইল হিসেবে থাকতে পারে, অথবা টিইএক্স ফাইল বা টেক ফাইল বা টেক্সট ফাইল আমরা যেটাই বলি না কেন, সেই ফাইলও থাকতে পারে। মানে অনেকেই বলতে পারে যে আমি যদি আসলে এটা রিনেম করে দিই, রিনেম করে দিয়ে এটাকে যদি আমি টেক্সট ফাইল বলি, থিসিস ডট টেক্সট ফাইল, সেক্ষেত্রে আমি ওভাবে রাখতে পারবো। কিন্তু আসলে নর্মালি এটা রাখা হয় না। ইন মানে আমাদের প্র্যাকটিস যেটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস সেটা হচ্ছে আমাদের থিসিস ডট সিএলএস বা ক্লাস বলা হয় এটাকে, যে ক্লাস ফাইলে রাখা সিএলএস ক্লাস ফাইল। এই ক্লাস ফাইলটাই আমাদের পরে আমরা যেখানে মেইন ডট টিএক্সটা ডিফাইন করছি, সেখানে আসলে আমরা আমাদের আহ, এই থিসিসের এই ফাইলটাকে কল করছি আর কি। আমরা একটু দেখবো যে কোথায় কল করছি। আহ, এই যে উপরে আমি এখানে বলছি থিসিস ডকুমেন্ট। এই যে এখানে আমরা যখন থিসিস ডট সিএলএস টা রাখছি, এখানে ঠিক উপরে আমাদের এই যে থিসিস টাইপ ডকুমেন্ট ক্লাস, আমরা একটা নতুন টাইপে চার টাইপের ডকুমেন্ট করছিলাম না? আর্টিকেল, বুক, বিমার, আচ্ছা আরেকটা হচ্ছে রিপোর্ট অ্যান্ড লেটার। এখন এই এই চারটা পাঁচটা টাইপের বাইরেও আমরা আসলে একটা নতুন ক্লাসটার টাইপ ডিফাইন করছি, সেটা হচ্ছে থিসিস। আচ্ছা, একটা জিনিস খেয়াল করি আমরা, এই ডকুমেন্ট ক্লাসের পরে এই যে আর্টিকেলের পাশে যে সিএলএস লেখা আছে, দেখতে পাচ্ছি কিনা? এই যে এগুলো হচ্ছে একটা করে ক্লাস ফাইল, সিএলএস ফাইল। এই সিএলএস ফাইলটা আমাদের কোনো কিছু করতে হচ্ছে না। এই সিএলএস ফাইলটার মধ্যে আমাদের যে ওভারলিপ আছে অথবা হচ্ছে আমাদের লেটেক আছে, সেই লেটেকের মধ্যে ডিফল্ট এই কয়েকটা হচ্ছে ক্লাস ফাইল আছে। তার মধ্যে আমরা যে এই থিসিসটা করতেছি, জাস্ট থিসিসটার মধ্যে আমরা জাস্ট এক্সট্রা নতুন ভাবে ডিফাইন করে এই ক্লাস একটা ফাইল আমরা বানাইছি আর কি।
এই হচ্ছে ব্যাপার, আমরা এরকম ক্লাস ফাইল ডিফাইন করে দিতে পারি। তো আমরা আজকে যেটা গতকালকে যেটা করছিলাম, একটা সিভি নিয়ে আসছিলাম, তাই না? সিভি। আজকে আমরা সিভিটা দেখবো না, আজকে আমরা দেখবো হচ্ছে আহ, এখানে এই যে অটো সিভি। এই সিভির মধ্যে আমরা এই যে মেইন ডট টেক্স, এটাই যদি আমি একটু দেখি স্প্লিট ভিউ থেকে, আমি পিডিএফ অনলি ভিউ দিলাম, এটা সরাই ফেললাম। আমাদের কিন্তু একটু ফ্রিকুয়েন্ট হইতে হবে যে আসলে কোন জায়গায় কি করতেছে না করতেছে। যেমন হচ্ছে এটা হচ্ছে আমাদের ফাইল ট্রি, আমি প্রথম দিনে বলে দিয়েছিলাম ফাইল ট্রি। দেন হচ্ছে এইখানে আমাদের হায়ারার্কিটা আছে, যে কোনটার পরে কোনটা আছে আর কি, এই ব্যাপারগুলো এখানে লেওয়া আছে। অ্যান্ড দেন এই যে এটা হচ্ছে আমার স্প্লিট ভিউ, কোন জায়গায় আমাদের যদি স্প্লিট ভিউ দিই তাহলে আসলে কোডও আসতেছে, আবার হচ্ছে আমাদের এই যে পিডিএফটা আসতেছে। আমি জাস্ট যদি কোড অনলি দেই তাহলে আসলে শুধু কোডটাই আসতেছে, অ্যান্ড দেন যদি পিডিএফ অনলি দেই শুধু পিডিএফটাই আসতেছে। আর পিডিএফ ইন এ সেপারেট ট্যাব, দ্যাট মিনস আমাদের এই যে এখানে আমরা কাজ করব, আর একটা ট্যাবে গিয়ে আমাদের আসলে এই যে সিভির যেই আউটপুটটা সেটা আমরা দেখবো আর কি। তো এই ছিল আমাদের বেসিক কথাবার্তা। গতদিন আমি আসলে এটা নিয়ে বলছিলাম, আজকে এটা নিয়ে কথা বাড়াবো না। আমরা এখন একটা কাজ করি, একটা ভালো টেমপ্লেট দেখে সেই টেমপ্লেটে আমাদের আসলে ফাইনাল ইয়ারের যেরকম থিসিসটা দেখতে হয়, বা ফাইনাল ইয়ারের থিসিসটা যখন যেরকম করতে হয়, আমরা সেই সেম থিসিসটাই করব, মানে রেডি করবো আর কি। টেমপ্লেট থেকে থিসিসটা রেডি করব। আমি টেমপ্লেটসে গেলাম, টেমপ্লেটসে যাওয়ার পরে এখানে আসলে অনেক ধরনের টেমপ্লেট আছে, যদি আমি একটু দেখাই। বুক আছে, বুক মানে আসলে এই যে এই ধরনের বুক আমরা বানাইতে পারবো। আমরা কেউ যদি একটু আগ্রহী থাকি যে আসলে বুক বানাইতে আগ্রহী, বা আমাদের লেখালেখি করতে বেশি ভালো লাগে, আমি যে স্প্রিঞ্জারে একটা পেজ আছে একটু দেখাই। শুধু পেজ কিনা আমি একটু দেখি এটা ভিতরে বইটা আছে কিনা। এই যে আমরা দেখে বুঝতে পারছি যে আমরা যারা একটু লাইব্রেরির মধ্যে ঘাটাঘাটি করছি তারা আসলে এই যে এই স্প্রিঞ্জারে এই লোগোটা দেখে পরিচিত হওয়ার কথা। এই যে এই লোগোটা, এটা হচ্ছে স্প্রিঞ্জার, এটা হচ্ছে একটা পাবলিশার। তো আমি রিসার্চ পেপার নিয়ে কথা বলতে চাচ্ছিলাম না, কিন্তু একটু বলে নেই। প্রত্যেকটা পাবলিশারের আলাদা আলাদা জার্নাল আছে। হ্যাঁ, আমরা যেরকম যে লেখাগুলো লিখি, সেই লেখাগুলো আমাদের টার্গেট থেকে একটা করে জার্নালে পাবলিশ করা। তো জার্নাল হচ্ছে কাইন্ড অফ আমাদের একটা আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে এটা আসলে আহ, মানে বইয়ের মতো আসলে। একটা আমাদের যেরকম ক্যাম্পাসে প্রতি বছর যে একটা কালচারাল সংখ্যা হওয়ার কথা, বা হচ্ছে আমাদের ক্যাম্পাসে প্রতি বছর যেই একটা ম্যাগাজিন হওয়ার কথা, জার্নাল একটা ম্যাগাজিনের মতো। সেই ম্যাগাজিনের মধ্যে আসলে পৃথিবীর যারা রিসার্চার আছে, বা আমাদের মতো রিসার্চার, বা আমাদের থেকে ভালো যারা রিসার্চার আছে, তারা আসলে ওখানে লেখা পাঠায়। তো জার্নালের কিছু এডিটর থাকেন আর কি, তারা আসলে ডিসাইড করে সেই লেখাটা আমাদের ওই জার্নালে, পার্টিকুলার ওই জার্নালে পাবলিশ হবে কি হবে না। তো তাদের কিছু স্ট্যান্ডার্ড থাকে প্রত্যেকটা জার্নালে। আমি যদি একটু দেখাই, জার্নাল অফ হাইড্রোলজি, এই যে জার্নাল অফ হাইড্রোলজি, আমি যদি জার্নালে যাই, এই জার্নালের কিছু স্পেসিফিক আমাদের ইয়ে আছে, যে এইমস আছে। এই যে এখানে আমি দেখতে পারবো ভিউ ফুল এইমস অ্যান্ড স্কোপ। আসলে আমি যদি এই রিলেটেড কাজ করি এক্স্যাক্টলি, তখনই এই জার্নালে আমাদের কোনো একটা পেপার বা কোনো একটা আর্টিকেল আমাদের পাবলিশ হবে। আদারওয়াইজ সেই পেপারটা ডিরেক্টলি রিজেক্ট করে দিবে। এটা হচ্ছে মেইন ব্যাপার। তো আমাদের কোনো একটা পেপার যদি, এই যে এখানে জার্নাল অফ হাইড্রোলজি, এর কাজ হচ্ছে যে আমি এখানে বলতেছে যে জার্নাল অফ হাইড্রোলজি পাবলিশেস অরিজিনাল রিসার্চ পেপার অ্যান্ড কম্প্রিহেন্সিভ রিভিউ অফ অল সাবফিল্ডস অফ হাইড্রোলজিক্যাল সায়েন্সেস ইনক্লুডিং ওয়াটার বেসড ম্যানেজমেন্ট পলিসি ইস্যু অ্যান্ড দ্যাট ইম্প্যাক্টস ইকোনমিক অ্যান্ড সোশিও সোসাইটি অ্যাজ ওয়েল। এখানের মধ্যে যেটা বলছে, যে এখানের মধ্যে জাস্ট ওয়াটার বেসড ম্যানেজমেন্ট নিয়েই জার্নাল অফ হাইড্রোলজির কনসার্নটা বেশি। এখানে আসলে কি কি জিনিস নিয়ে কাজ করতেছে, যেখানে আসলে আমাদের সোসাইটি বা সমাজে কাজ করবে, আর সাথে সেই সাথে অর্থনীতিতে কাজ করবে, ইকোনমিক যে কাজ করবে সেটা। এখানের মধ্যে বলছে যে দিস কম্পাইল দিস কম্প্রাইজ বাট আর নট লিমিটেড টু দ্য ফিজিক্যাল, কেমিক্যাল, বায়োকেমিক্যাল। তারপর বলছে যে কি বলছে, স্টোক, কি বলছে, Stochastic. স্টোকাস্টিক, এটা কিছু একটা বলছে আর কি। অ্যান্ড সিস্টেমস অ্যাসপেক্টস সারফেস অ্যান্ড গ্রাউন্ড ওয়াটার হাইড্রোলজি অ্যান্ড হাইড্রোমেট্রি, হাইড্রোজিওলজি। মানে আসলে আমাদের যদি আর্টিকেলের মধ্যে এই রিলেটেড কোনো একটা টপিক থাকে, তবেই আসলে জার্নাল অফ হাইড্রোলজি সাবমিট করবে। এখন আমি যদি এই হাইড্রোলজি রিলেটেড না লিখে কোনো একটা এআই রিলেটেড
পেপার আমি এখানে সাবমিট করি, দ্যাট মিনস এনারা এখানে করবে না। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, আমি একটু আগে বললাম যে স্প্রিঞ্জার, একটু আগে যেটা বললাম যে এটা স্প্রিঞ্জার, এই যে স্প্রিঞ্জার একটা পাবলিশার। এক্স্যাক্টলি এখানে পাবলিশার হচ্ছে আমাদের এই যে সায়েন্স ডিরেক্টের পাবলিশার হচ্ছে এলসিভিআর। এটা আসলে আমরা নিচে অনেকবার দেখতে পারবো, এই যে আসলে এই যে এলসিভিআর, এটা একটা পাবলিশার আর কি। দ্যাট মিনস পাবলিশার হচ্ছে এনাদের কাছে ওই প্রিন্টিং শপটপ আছে, এনাদের আন্ডারে বা এনাদের তদারকিতে অনেক ধরনের জার্নাল বুক ওনারা তৈরি করে রাখছে, যেগুলো আসলে ওনাদের এই যে জার্নাল অফ হাইড্রোলজি বা প্রত্যেকটা আলাদা আলাদা মানে উদ্দেশ্য আছে। জার্নাল অফ হাইড্রোলজির উদ্দেশ্য শুধু হাইড্রোলজি নিয়ে কাজ করা, তারপর হচ্ছে জার্নাল অফ কনক্রিট স্ট্রাকচার নিয়ে কাজ করা, আলাদা একটা জার্নালের কাজ। এরকম এই পাবলিশারের আন্ডারে এরকম 100টা বা 150টা পর্যন্ত বা 200টা পর্যন্ত জার্নাল আছে। এক্স্যাক্টলি এই জার্নালের মধ্যে আমরা মেইনলি মানে পেপারটা সাবমিট করি বা আমাদের আর্টিকেলটা সাবমিট করি। তো যেখানে ছিলাম, এই আমাদের এই স্প্রিঞ্জার হচ্ছে একটা পাবলিশার। এই স্প্রিঞ্জারের পাবলিশারের মধ্যে আমরা কিন্তু শুধু জার্নাল আর্টিকেল না, আমরা বইও বা চ্যাপ্টার হিসেবে পাবলিশ করতে পারি। আমরা যদি আর্টিকেলটাই ইনিশিয়ালি করা হয়, তারপরে যদি কারো মানে লেখাটা খুবই ভালো হয়, তখন আসলে কোনো একটা বইয়ের চ্যাপ্টার হিসেবে বা পুরো একটা বইয়ের রাইটার হিসেবে সে আসলে অ্যাপ্রোচ করতে পারে যে আমি অ্যাজ এ বুক রাইটার আপনাদের কাছে আসলাম, আপনারা আপনাদের স্প্রিঞ্জার পাবলিকেশনের বা স্প্রিঞ্জার পাবলিশার হয়ে আপনাদের পাবলিকেশনের মাধ্যমে আমার একটা বই পাবলিশ করতে চাচ্ছেন কিনা। তো তাদের কাছে আমরা ম্যানুস্ক্রিপ্ট দিব। ম্যানুস্ক্রিপ্ট মানে হচ্ছে আমরা যে পাণ্ডুলিপি বলি বাংলাতে, সেটা। তো ম্যানুস্ক্রিপ্ট দিব। ম্যানুস্ক্রিপ্টটা তারা আসলে এটা রিভিউ করবে, রিভিউ করার পর সেই রিভিউ ম্যানুস্ক্রিপ্টে আমরা মেইনলি কাজে লাগাবো আর কি। তো এই যে এখানের মধ্যে যেটা করছে সেটা, এই আমরা বইটা চাইলে বানাইতে পারি। আমি জাস্ট একটু দেখাচ্ছি টেমপ্লেটটা। আমরা একটু এখন বইয়ের টেমপ্লেটের দিকে আসি। এই যে আমাদের এখানের মধ্যে ফাইলটির মধ্যে এই যে বুক ডক টেক্সট নামে একটা ফাইল আছে। এখানের মধ্যেই মেইনলি হচ্ছে আমাদের মেইন যেসব ডেফিনেশন গুলো আছে বা মেইন যে আমাদের ডিজাইন গুলো আছে, এই যে আমাদের নিচের মধ্যে দেখতে পাচ্ছি আমাদের এই যে সবুজ কালার নীল কালার কিছু আছে, এই যে পাশে সাদা পেজ নাম্বার দেওয়া আছে, তারপরে হচ্ছে ওপাশে ছবি দেওয়া আছে, তারপর পেজ নাম্বারটা একদমই কোনায় দেওয়া আছে। পেজ নাম্বারটা কিন্তু নর্মালি আমাদের এখানে থাকে, মানে বটম বরাবর থাকে মিডিলে, সেক্ষেত্রে আমরা সরাই ফেলছি এখানে 7 নম্বর। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করি, এখানে আসলে এইভাবেই করছে। তবে একটা বইয়ের মধ্যে আহ, মানে প্রত্যেকটা পেজ কিন্তু সেম ভাবে থাকে না। প্রত্যেকটা ইভেন পেজ আর অড পেজের পেজ নাম্বারটা আলাদা থাকে। আমরা যদি কেউ খেয়াল করে থাকবো, দেখবো যে বইটা যদি ওপেন করি, তাহলে আসলে দেখবো যে আমি যদি এটা 1 নম্বর পেজ হয়, দ্যাট মিনস এটা আমার অড পেজ। অড পেজের পেজ নাম্বারটা আমার রাইটে থাকবে। আর হচ্ছে ইভেন পেজের পেজ নাম্বারটা, দ্যাট মিনস এটা ইভেন পেজের পেজ নাম্বারটা আমার লেফটে থাকবে। এটি কিন্তু আমাদের স্ট্রিক্টলি মেনটেন করতে হচ্ছে। এই ব্যাপারগুলো আসলে আমাদের এই যে এই বুক ডক টেক্সট, আমি যেটা বললাম যে ক্লাস ফাইল নাও থাকতে পারে, এই আমরা কিন্তু এটাকে আসলে বুক ডক টেক্সট বা বুক ডক ক্লাস হিসেবে লিখতে পারতাম। আমরা আসলে একটা কাজ করতে পারতাম যে আসলে মেইন ডট টেক্সট একটা লিখতে পারতাম, তার ভিতরে বুক ডক ক্লাস ডিফাইন করতাম, অ্যান্ড দেন আমি এখানে এই যে মেইন ডট ক্লাসের ভিতরে, সরি, আচ্ছা এখানে চেঞ্জ হচ্ছে না। একটা জিনিস খেয়াল করি, আমাদের এই যে আমি দিচ্ছি মেইন ডট টেক্সট, কিন্তু মেইন ডট ক্লাস হয়ে গেছে। চেঞ্জ হচ্ছে না কারণ আসলে আমার এখানে ফাইলের ভিতরে গিয়ে সেটিংসে যাইতে হবে, কম্পাইলার মধ্যে গিয়ে আমাকে বলে দিতে হবে যে আসলে আমি কোনটা দিতে চাচ্ছি। ঠিক আছে, টেক্সট ফাইল ছাড়া কিন্তু সে আসলে অন্য কোনো ফাইল আমাদের এই যে ডিফল্ট হিসেবে নিবেন। ডিফল্ট হিসেবে একটাই টেক্সট ফাইল আছে, এই কারণে এরকম আসছে। তো আমি এখানে মেইন ডট টেক্সট একটা নিয়ে রাখলাম, মেইন ডট টেক্সট। আমি একটা কাজ করি, সেটিংসে যাই, সেটিংসে গিয়ে আমি এখানে মেইন ডট টেক্সটটা রাখলাম। মেইন ডট টেক্সটটা রাখার পরে আমি যদি একটু সেভ দেই, স্প্লিট ভিউ দিয়ে পরে আমি একটা কম্পাইল দিই, দেখবো যে এখানে এরর আসা শুরু হয়ে গেছে, নো পিডিএফ। কারণ আসলে আমি যে পিডিএফটা ওপেন করছিলাম সেটা আসলে আমার সম্পূর্ণটা কাজ করা আছে হচ্ছে আমার এই যে বুক ডক টেক্সটের ভিতরে, কিন্তু আমি করে ফেলছি মেইন ডট টেক্সটে আমাদের ডিফল্ট এডিটর হিসেবে। তো সেই কারণে আসলে সে কোনো কিছু পাচ্ছে না। আমি একটা কাজ করতে পারি, আমি আসলে ইনক্লুড লিখতে পারি, ইনক্লুড ইনক্লুড দিয়ে আমি আসলে বুক ডক টেক্সট যেটা ছিল, ওই যে ক্লাস ফাইল ইনক্লুড করার মতো যে ব্যাপারটা আমি বলছিলাম, বুক ডক টেক্সটটা যদি ইনক্লুড করে দিই তাহলে দেখবো পুরা বইটা আমার এখানে চলে আসবে। এটা হচ্ছে আমার ওভারলেপের সুবিধা, যে আমি আসলে আমার সেকশন ওয়াইজ আমি পেজ নাম্বার এই যে এখন চলে আসছে।
সেকশন সেকশন ওয়াইজ আমি আসলে প্রত্যেকটা জিনিসে কাজ বসাবো, এন্ড দেন আমি সেই অনুযায়ী আমার যতটুকু লাগতেছে ততটুকু আমি চেঞ্জ করবো। এই যে ফিগারের মধ্যে আসলে প্রত্যেকের নাম দেওয়া আছে, এই যে নিউটনের ছবি দেওয়া আছে, স্প্রিঞ্জার লোগো যেটা আমি দেখাইলাম, স্প্রিঞ্জার লোগো এখানে দেওয়া আছে। তারপর হচ্ছে এই যে গ্রাস গুলো আছে, ট্রান্সপারেন্ট গ্রাস অনেক জায়গায় আছে, ট্রান্সপারেন্ট গ্রাস গুলো আসলে এখান থেকে আসতেছে। এই যে ফন্ট আসলে সে কোন জায়গায় কোন ফন্ট ইউজ করছে সেগুলো আসছে। তারপরে এই যে আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে টাইটেল পেজ ডট এসটিওয়াই। আমরা যদি এই টাইটেল পেজের দিকে তাকাই তাহলে দেখবো যে এখানের মধ্যে কিছু ক্লাস করা আছে একদম। এখানে কিন্তু আমাদের কোনো কিছু ফটো এন্ট্রি দেওয়া নাই, খেয়াল করি আমার এখানে কিন্তু কোনো গ্রাফিক্স এন্ট্রি দেওয়া নাই। আমাদের কি করা আছে, আমাদের হচ্ছে এখানে কিছু প্যাকেজ ইনস্টল করা আছে। সেই প্যাকেজের মধ্যে আমি বলছি যে আসলে তুমি এখানে এখানে দাগ দাও, এখানে এখানে দাগ দিও না। এই যে এখানে বলছি এই যে ফেডিং, টিক জেড ফেডিং, এই যে ফেড হয়ে যাচ্ছে, এই যে লেখাটা এই যে উপর থেকে নিচের দিকে আসতে ফেড হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে আমার এখান থেকে একটা মেইন লাইন আছে, এই লাইনগুলো যখন আমরা খুঁজে বের করবো তখন আসলে পেয়ে যাবো আর কি। তখন এখন আমরা জাস্ট ওই ইনডেপথে যাচ্ছি না, এই কারণে আসলে একটু খুঁজে পাইতে সমস্যা হবে এক্স্যাক্টলি। তবে আমরা কিছু চেঞ্জ করলে ব্যাপারগুলো একটু আলাদা হয়ে যাবে আর কি। আমরা এখানে চাইলে কালারটা চেঞ্জ করে দিতে পারি, কালারের অপশন নিশ্চয়ই আছে এখানে। এই যে কালার, তো কালারের অপশন নিশ্চয়ই এখানে আছে। এই যে ডিফাইন কালার, এই যে এখানে আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে বোধহয় একটা আরজিবি কালার, মানে হেক্সাডেসিমাল কালার। এই যে হেক্সাডেসিমাল কালার হচ্ছে আমাদের এই যে আমি দেখতে পাচ্ছি কালারটা আসলে ওই বইয়ের মধ্যে কিন্তু আমার সেম এই কালারটাই দেখতে পাচ্ছি। তো আমি যদি চাই যে আমি আসলে কালারটা চেঞ্জ করে দিব, আমাদের বইয়ের কভারটা আসলে অন্যরকম চাচ্ছি আমি, আমি চুজ করলাম, এন্ড দেন এই যে এই কালারটা আমি নিয়ে গিয়ে কপি করে ওখানে বসাই দিই, দেখি তো কি অবস্থা হয়। আমি গিয়ে বললাম যে আমার কালারটা এরকম আসবে, এন্ড দেন আমি যদি কম্পাইল দিয়ে দেখবো আমার কভারটা লালচে টাইপের হওয়ার কথা। দেখি আসলে আমরা কতটুকু কি করতে পারতেছি। ক্লাস ফাইলে আসলে অনেক ধরনের কালার থাকে, তো এই জন্য আসলে কোন জায়গায় কোন কালারটা আছে এটা আসলে বোঝা মুশকিল। তবুও একটু চেষ্টা করে দেখি। এই যে আমি যেটা বলতেছিলাম, একটু আগে ওই ক্যাশিং প্রবলেমটা হয়েছিল, যে হচ্ছে আমি একটু আগে যেটা দেখতেছিলাম স্প্রিঞ্জারের, মোটামুটি আমরা যারা বই স্প্রিঞ্জারের, এখন তো আসলে স্প্রিঞ্জারের নাম চিনলাম, তো আমরা লাইব্রেরিতে গেলে স্প্রিঞ্জারের এই ব্যাপারটা বুঝতে পারবো যে হচ্ছে এই যে আমাদের পিডিএফটা মেনলি এরকম, বা বইয়ের কভারটা মেনলি এরকম। আমরা কি করছি, জাস্ট খালি বইয়ের এখানে আসলে লাল যেটা বোঝা কম যাচ্ছে, আমার পিসিতে ভালো বোঝা যাচ্ছে। তো এই যে আমাদের যে এটা দেখতে পাচ্ছি, আমরা চাইলে আমাদের কাস্টমাইজেশন অনুযায়ী আমরা লেখাটা লিখতে পারতাম, বা আমরা আসলে চেঞ্জটা করতে পারতাম আসলে। তো আমরা কোথায় শুধু চেঞ্জ করছি, আমরা শুধু এই যে ডিফাইন কালারে গিয়ে কালারটা চেঞ্জ করে দিছি, দ্যাটস ইট। আমি কিন্তু অন্য কিছু করি নাই, আমাকে কিছু কোনো জায়গায় কোনো কিছু করতে হয় না। আমি জাস্ট খালি ওই পেজটাই এন্ট্রি দিছি, এই যে টাইটেল পেজ ডট এসটিওয়াই বা স্টাইল যে ফাইলটা, সেই ফাইলটা এন্ট্রি দিছি, এটা হয়ে গেছে। আচ্ছা, কালকে আমরা একটা ওই যে বলছিলাম কাস্টম কমান্ড, এই যে আউটার মার্জিন উইথ, এটা কিন্তু কোনো মানে আমাদের আহ, পরিচিত কোনো কমান্ড না, হ্যাঁ। তো এই আউটার মার্জিন উইথ হচ্ছে আমার এই যে বইটা ছিল, সেই বইটার একটা আউটার দিকের মার্জিন জাস্ট বোঝাচ্ছে। এই যে আউটার মার্জিন উইথ 2 ইঞ্চি বা 2 সেন্টিমিটার, এই যে এখান থেকে 2 সেন্টিমিটার মতো বোঝা যাচ্ছে, যতটুকু আমি বুঝতে পারছি। আচ্ছা, তো এই যে রাইট সাইডে ফেড হয়ে যাচ্ছে, এই যে আমি বুঝতে পারছি যে আসলে এই যে টিক জেড ফেডিং নেম ফেড রাইট, দ্যাট মিনস এই যে আমার এইদিকে দেখতেছি মোটামুটি কালারটা বেশি, আমার বামের সাইডে বইয়ের এখানে মোটামুটি কালারটা বেশি, অ্যান্ড দেন আমার আস্তে আস্তে এইদিকে ফেড আপ হয়ে যাচ্ছে। এই ব্যাপারটা আসলে আমার যতটুকু বুঝতে পারছি ততটুকু এই যে এখানে এই কমান্ডটার দিকে আসতেছে আর কি। তা আমি যদি একটু ফেড লেফট দেখি, জানি না হবে কিনা, তো একটু খেয়াল করে দেখি আর কি। এক্স্যাক্টলি কোন জায়গায় চেঞ্জ হবে এটা আসলে বলা মুশকিল, কারণ আসলে আমরা এটা ডিফাইন করি না শুরু থেকে। এই যে এখানে
তো আমরা এখন একটা কাজ করি, তো বইয়ের টেমপ্লেট তো দেখলামই মোটামুটি। বইয়ের টেমপ্লেটটা আসলে সময় নিয়ে দেখে শুনে আসলে এগুলা বুঝতে হবে যদি আমাদের কোনো কিছু চেঞ্জ করতে হয়। আর যদি কোনো কিছু চেঞ্জ করতে না হয়, আমি একটু দেখাই যে আমি আসলে চাচ্ছি যে বইয়ের এই পার্টিকুলার এই টপিকটা আমি হচ্ছে এডিট করতে চাচ্ছি। তো আমরা খুবই সহজ, আমি আগে বলছিলাম যে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যেই টপিকটা পিডিএফ এর আছে, সেই টপিকের পিডিএফ এর উপর আমি একটা ডাবল ক্লিক করব। দ্যাটস ইট। আমাকে যেই জায়গার মধ্যে চেঞ্জটা আছে, এই যে এখানে একটা সেকশন নিছে তাই না, আমি দেখতেই পাচ্ছি এই যে সেকশন নিচ্ছে, এই সেকশনটার মধ্যে আমি জাস্ট খালি আমাদের আমাদের নামটা লিখে দিব। নামটা লিখে দিলে দেখবো যে 1.2 এর জায়গায় আমাদের একটা নাম চলে আসবে এখানে। এখানে চাইনিজ বা জাপানিজ যেটাই লিখুক না কেন সেটা আসলে আমাদের চেঞ্জ হয়ে আমার একটা নাম চলে আসবে এখানে। এই যে আমার নামটা চলে আসছে। তো এই আসলে ব্যাপার। আচ্ছা, আরেকটা জিনিস আমরা খেয়াল করি, এখানে সবাই একটু তাকাই, যে আসলে অনেক সময় এরকম হইতে পারে যে আমি আসলে ডাবল ক্লিক করতেছি, আমি আসলে লেখাটা খুঁজে পাচ্ছি না। এই যে এখানে অনেকগুলো লেখা আছে, কিন্তু বাম সাইডে যদি খেয়াল করতেছি আমার কোনো লেখা নেই। এই যে এখানে যেটা আসলে হওয়ার কথা ছিল, মানে এত লেভেলের লেখা আসলে এইখানে থাকার কথা ছিল। বড় করবো। আচ্ছা, আমরা একটু খেয়াল করি যে এই যে এতগুলো লেখা আসলে আমার থাকার কথা ছিল এখানে, কিন্তু আসলে থাকছে না কেন বা ওখানে নাই কেন, সেটা হচ্ছে আমাদের এর পিছনে মেইন কারণটা হচ্ছে এই যে লিপসাম, আমি বলছিলাম না লোডেম ইপসাম, এই যে লোডেম ইপসাম টেক্স। লোডেম ইপসাম টেক্স মানে হচ্ছে আমাদের জন্য কিছু ডেমো টেক্সট জেনারেটর থাকে, হ্যাঁ। তো এই যে ডেমো টেক্সট জেনারেটরটা আসলে কোথা থেকে আসছে, সেটা হচ্ছে আমাদের এই যে লোরেম ইপসাম উপরে একটা প্যাকেজ ইনস্টল করা আছে, আমি একটু দেখাই। এটা হচ্ছে এই যে এখানে যে লিপসাম নামে একটা প্যাকেজ ইনস্টল করা আছে, এই যে উপরে ইউজ প্যাকেজ লিপসাম, যে ইউজ প্যাকেজ লিপসাম। এই লিপসামের মধ্যে আমাদের প্যাকেজ ইনস্টল করা আছে, এই প্যাকেজের ভিতরে এরকম ডামি টেক্সট অনেক আছে। আমরা যেটা করতে চাচ্ছি যে এখন একটু আমি রাইট ডাবল ক্লিক করি, দেখি যে এইখানের মধ্যে আমাদের একটা কোড আছে, সেটা হচ্ছে জেড এইচ লিপসাম। তো জেড এইচটা হচ্ছে ওই স্পেসিফিক ভাষার জন্য। আমরা চাইলে লিপসাম 1 থেকে 9, দ্যাট মিনস ও 1 থেকে 9টা প্যারাগ্রাফ টোটাল জেনারেট করবে আর কি। এখন এইটা আসলে ইংলিশে চলে আসছে এই লেখাটা, এই যে লেখাটা আমি জাস্ট কিচ্ছু করি না, কিন্তু আমি জাস্ট খালি জেড এইচটা সরাই দিচ্ছি। জেডএইচ হচ্ছে ওই স্পেসিফিক ভাষার হচ্ছে আমাদের কৌশল বা স্পেসিফিক ভাষার কোড, যেটা আসলে ওই জাপানিজ বা ইয়ের মিন করতেছে। আর এই যে শুধু লিপসাম হচ্ছে আমার ইংলিশ ভাষার কোড আর কি। তো এই লিপসামের মধ্যে আমাদের ইংলিশ ভাষার ডেমো টেক্সট গুলা এন্ট্রি দেওয়া আছে। আমি একটু দেখাচ্ছি। এখানে আমাদের টোটাল 9টা প্যারাগ্রাফ আছে বললাম, এই যে এখানের মধ্যে আছে টোটাল এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। আমি একটু দেখি 1 থেকে 2 পর্যন্ত দিয়ে টোটাল কয়টা প্যারাগ্রাফ জেনারেট হয়। টোটাল 2টাই হওয়ার কথা। হ্যাঁ, এই যে আমি বলছিলাম এই যে লিপসাম আমি দেখছি যে সেকশন ধ্রুবর নিচে লিপসাম দেওয়া আছে 2টা, 1 থেকে 2। এই 1 থেকে 2 আসলে সে 2টা প্যারাগ্রাফ জেনারেট করছে। আমি একটু পিডিএফটা দেখি, পিডিএফ অনলি ভিউ দেখি, সে আসলে কয়টা প্যারাগ্রাফ জেনারেট করছে, 2টা। এই যে এখান থেকে একটা প্যারাগ্রাফ জেনারেট করছে, এন্ড দেন নিচে আরেকটা প্যারাগ্রাফ জেনারেট করছে। তো এই আসলে এইভাবে আসলে আমরা লেখাগুলো লিখতে পারি। আমাদের যেই ইয়েটা আছে, আমাদের যে পেজগুলো থাকবে বা আমাদের যে কোডগুলো থাকবে সেখানে। আচ্ছা, নিচে আর কিছু লেখা আছে। নিচের লেখাগুলো এই যে জেড এম লিপসাম, এই যে জেড এইচ লিপসাম, এখানের মধ্যেও আবার নিচে কোনো কিছু দেওয়া আছে। তো আমাদের এই লিপসামটা জাস্ট 2 থেকে বা 3 দিলেই আমাদের এই ব্যাপারটা চলে আসবে এখানের মধ্যে। এই যে নিচে যে চাইনিজ বা জাপানিজ লেখাগুলো যেগুলো আসতেছিল, সেই লেখাগুলো অটোমেটিক্যালি রিমুভ হয়ে ইংলিশ লেখাটাতে চলে আসবে। তো এইভাবে আসলে আমরা লোডিং এক্সাম নিতে পারি। যেমন গতদিন আসলে আমরা যেটা করছিলাম যে আসলে ম্যানুয়ালি এই লিপসাম বা এই ধরনের ডেমো টেক্সট নিয়ে আসছিলাম। আর মনে পড়ে কিনা যে আমি আসলে এই ওয়েবসাইটে যাইতাম, ওয়েবসাইটে গিয়ে কপি করছিলাম, দেন আমি এই যে আমাদের যে পেজে কাজ করছি সেই পেজে গিয়ে পেস্ট করছি, and সেটা পেজ হয়ে আমার এখানে আসছে। কিন্তু আমরা যেটা করতেছি এখানে সেটা হচ্ছে আমাদের আমরা একটা প্যাকেজ নিচ্ছি, সেই প্যাকেজটার নাম হচ্ছে লিপসাম প্যাকেজ। লিপসাম, এই যে
লিপসাম, এই যে লিপসাম প্যাকেজ, এই লিপসাম প্যাকেজের মধ্যে আমাদের মেইনলি ওই ডেমো টেক্সট গুলো থাকতেছে, সেই টেক্সট গুলাই মেইনলি আমরা আসলে আমাদের ইউজারকে দেখাচ্ছিলাম আর কি। যাই হোক, আমরা এখন একটা ইয়েতে আসি। এভাবে চাইলে কেউ যদি চাই যে আসলে আমি একটা ম্যাগাজিন তৈরি করব আমার নিজস্ব, আমি ম্যাগাজিন তৈরি করবো আমার ক্যাম্পাসের জন্য, আমি ম্যাগাজিন তৈরি করবো আমার এলাকার লোকদের জন্য, অথবা আমার ম্যাগাজিন তৈরি করবো আমার ফ্যামিলিদের জন্য, আমি কিন্তু চাইলে এখানে আসলে খোঁজাখুঁজি করে একটা ফ্যামিলি টেমপ্লেটও বের করতে পারি। আমি দেখবো কোথাও না কোথাও ফ্যামিলি একটা টেমপ্লেট থাকবেই, যে ফ্যামিলি যেই অ্যালবামের টেমপ্লেটটা সেটা। তো ফ্যামিলি অ্যালবামের টেমপ্লেটটাও কিন্তু আমরা চাইলে এখান থেকে বানায় ফেলতে পারি। অথবা আচ্ছা, এই কথাটা এখানে বলা উচিত হবে না। এই যে আমাদের ফ্যামিলি অ্যালবামের আমরা একটা ফটো এখানে সহ জেনারেট করতে পারি, যেটা আসলে আমাদের পরবর্তীতে কাজে লাগবে বলে আমি মনে করি আর কি। তো এই যে একটা রিপোর্ট আছে, রিপোর্টটা দেখাই, আইএলএম রিপোর্ট। এই রিপোর্টটার মধ্যে আমাদের যেটা দেখতে পাচ্ছি যে এই যে স্টাইল ডট আই স্টাইল আইএনডি ডট আইএসটি, এগুলো আসলে সবই মোটামুটি সেম। যে আমরা কি কি দেখলাম, যে টেক্সট ফাইল টিইএক্স ফাইল, তারপর হচ্ছে হলো সিএলএস ফাইল, তারপর হচ্ছে এসটিওয়াই ফাইল অ্যান্ড দেন আইএসটি ফাইল। এগুলোর যে কোনো একটা এক্সটেনশন আমরা ইউজ করলে এই ব্যাপারগুলো আমরা দেখতে পারবো। এই যে বইয়ের যেরকম কন্টেন্ট গুলো আমরা একটু দেখি, বইটা অনেক সুন্দর। এই যে বইটা যে বানাইছে, সে আসলে অনেক সুন্দর মতো করে বানাইছে আর কি। তো আমরা এই যে কন্টেন্টস এর মধ্যে টেবিল অফ কন্টেন্টস যেরকম ছিল না, একটু দেখি এটা কোথায় থেকে আসছে। টেবিল অফ কন্টেন্টসটা আমার এখানেই আছে। এই যে আমরা গত শুরুর দিনে টেবিল অফ কন্টেন্টসটা দেখছিলাম কিনা, এই যে টেবিল অফ কন্টেন্টস একটা একটা লাইনেই আমাদের এই যে টেবিল অফ সুন্দর একটা টেবিল অফ কন্টেন্টস জেনারেট হয়ে গেছে অটোমেটিক্যালি। আমাদের জন্য যা যা দরকার ছিল সে আসলে সবকিছু করে ফেলছে। তো এখানের মধ্যে একটা পোর্শন আছে, সেটা হচ্ছে টেবিল অফ কন্টেন্টস। টেবিল অফ কন্টেন্টস এর নিচে এই যে ইমেজ যেটা আছে, এই যে হেডিং ওয়ান, জাস্ট আমরা চাইলে এই ইমেজটা, এই যে হেডিং ওয়ানটা চেঞ্জ করে দিতে পারি। বিড়ালের ছবিটা, সেটা আসলে আমাদের যেটা আমাদের দরকার সেই অনুযায়ী আমরা ছবিটা চেঞ্জ করে দিলাম। অ্যান্ড দেন আমরা এই যে টেবিল অফ কন্টেন্টসটা আমরা ইউজ করে দিতে পারি, এই যে টেবিল অফ কন্টেন্টস এই লেখাটা। দেন পেজ স্টাইল ফ্যান্সি, এটা আসলে ফ্যান্সি পেজ স্টাইল, সেটা আসলে আমাদের বলে দিতে হবে। দেন এই যে গ্লোসারি, গ্লোসারিটা কোথা থেকে আসছে, এই যে নিচের দিকে গেলেই আমি আসলে দেখতে পারবো। এই যে সেকেন্ড সেট রিলেটেড কোশ্চেন, এখানে ব্যাপারগুলো এখানে আছে। আমি দেখি এটা কোথায় আছে। এই যে গ্লোসারি, গ্লোসারি, এই যে গ্লোসারি এন্ট্রিজ, গ্লোসারি এন্ট্রিজ এর মধ্যে এই যে এক্সাম্পল টার্ম নেম ইটিএন, এই যে এখানে আসলে এই যে এক্সাম্পল টার্ম নেম ইটিএন, এই লেখাটাই কিন্তু আমার ওখানে শো করতে। আমি জাস্ট খালি যদি লেখাটা এডিট করে দেই, দ্যাট মিনস আমার এইটা একটা সুন্দর বই রেডি। আমরা যদি কোনো কিছু প্রফেসরকে কোনো কিছু সাবমিট করি, আমরা এই ধরনের কোনো একটা ওভারলিপের টেমপ্লেট নিয়ে সেখানে যদি আমরা আসলে এটা দিয়ে প্রফেসরকে সাবমিট করি, সেটা আসলে মোর প্রফেশনাল হয় আমি যেটা মনে করি। এটা যদি ওয়ার্ডে করতে যাইতাম, হিউজ লেভেলের টাইম লাগতো, আমাদের কন্টেন্টস তো আমাদেরই। তো ওয়ার্ডে না করে আমরা চাইলে এইটা আসলে ওভারলিপেও করতে পারি। এটা আসলে দেখানোর জন্য আসলে এটা আমি দেখাচ্ছিলাম। এই যে রেফারেন্সেস, অনেক সুন্দর রেফারেন্সেস। তো এই ধরনের টেমপ্লেট আরো অনেক কিছু আছে, আমরা চাইলে আসলে দেখতে পারবো। এই যে নোবেল টেমপ্লেট, এই যে ছোট বাচ্চাদের জন্য, আমরা যদি কেউ একটু প্যাশনেট থাকি, এআই দিয়ে একটা ছবি বানাইলাম, এআই দিয়ে আসলে একটা ফেরি টেলের কাহিনী লিখলাম, ছবি বানাইলাম ফেরি টেলে, দেন এখানে এআই ছবিগুলো ইনক্লুড করলাম, and একটা মোটামুটি কাহিনী লিখে এটাকেই অ্যামাজন বা যেসব জায়গায় আমাদের বই টই সেল করে, সেই সেলের জন্য আমি পাবলিশ করলাম আর কি। তো আমি যদি একটু দেখাই যে হচ্ছে অনলাইন পিডিএফ সেলিং এর কিছু ওয়েবসাইট আমাদের কাছে আছে। এই যে সেল পিডিএফ অনলাইন, এই জায়গার মধ্যে কিন্তু আমাদের হচ্ছে যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি গুলো আছে, তারা আসলে এইসব ওয়েবসাইটের মধ্যে ঢোকে। এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে আসলে তারা আহ, আমাদের যেসব পিডিএফ গুলো আছে, বা আমাদের মতো যারা ডেভেলপার আছে, বা আমাদের মতো যারা রাইটার আছে,
তারা আসলে এইসব পেজ বা সরি এইসব বইগুলা তাদের পিডিএফ গুলা এই বই পিডিএফ গুলো ওখানে আপলোড দেয়, অ্যান্ড দেন যারা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি বা যারই দরকার পড়ে না কেন সে আসলে এরকম একটা ইন্টারফেসের মাধ্যমে বইগুলো পড়তে পারে। এই যে আমাদের যদি এরকম একটা ইয়ে থাকে যে হচ্ছে সিস্টেম থাকে যেখানে আসলে আমাদের এইসব ফটোগুলা ক্লাস ফাইলের মধ্যে অটোমেটিক্যালি ডিফাইন করা আছে প্রত্যেকটা পেজের জন্য, আমাদের জাস্ট এই লেখাগুলো লিখবো, লেখাগুলো লেখার পরে আমাদের আসলে আমরা এই প্রত্যেকটা জিনিস ডিজাইন করবো আর কি। তো আমরা যদি চাই কেউ প্যাশনেট থাকে এই ব্যাপারগুলো নিয়ে সেগুলো আসলে করতে পারি। তো এই যে যেসব পিডিএফ সেলিং ওয়েবসাইট আছে তাদের কাছে আসলে এরকম পিডিএফ বই টই পাওয়া যায় আর কি। তো আমরা চাইলে এই যে আইএলএম যেটা রিপোর্টটা এটাও কিন্তু এখানে সাবমিট করা যায়, কিন্তু আসলে এখানের মধ্যে আমাদের কন্টেন্ট থাকতে হবে। তো যাই হোক, আমরা যেখানে ছিলাম আমরা হচ্ছে একাডেমিক বিষয়ে আসি এখন। টেমপ্লেটস এর মধ্যে গেলাম, টেমপ্লেটস এর মধ্যে যাওয়ার পরে আমাদের হচ্ছে এই যে অনেকে আমরা পোস্টার ডিজাইনে যাচ্ছি না, যে হচ্ছে এই যে বিভিন্ন রকম পোস্টার ডিজাইনে যাচ্ছি, আমি কিন্তু চাইলে এই ওভারলিপ থেকেও পোস্টার নিতে পারি। এই যে ওভারলিপে আমাদের এই যে ইউরোপিয়ান ইউনিয়নের জন্য না ইউরোপিয়ান ইউনিয়ন না, এখানে একটা পোস্টার মতো আছে আর কি। আমরা চাইলে এখানে একটা ডিজাইন কপি করলাম, কপি করে এই যে ওপেনাস টেমপ্লেটটা নিলাম, এন্ড দেন আমাদের যেসব কন্টেন্ট আছে সেই কন্টেন্টটা আসলে ওখানে বসাই দিয়ে আমি পোস্টার প্রেজেন্টেশনে চলে গেলাম। এটা কিন্তু আসলে খুবই আহ, একটা ইজিয়েস্ট ওয়ে। হ্যাঁ, এখানে আসলে মজার বিষয় যে এখানে আসলে অনেক বলতে পারে যে ভাইয়া এটাতে কপিরাইট আছে কিনা, না এটাতে কোনো কপিরাইট নাই, ওভারলিপে কোনো কন্টেন্টে আসলে কপিরাইট থাকার কথা না বা কপিরাইট থাকে না, এটা আসলে ওভারলিপের একটা রাইট। তো এই যে এইসব কাজ আসলে খুবই গ্রাফিক্স হেভি কাজ যেহেতু, তো সেই জন্য আসলে আমাদের একটু এই যে কম্পাইল এররের প্রবলেমটা ফেস করতে হবে। কারণ হচ্ছে এটার মধ্যে হিউজ লেভেলের আমাদের ব্যান্ডউইথ খরচ হয়, যেটা আসলে ফ্রিতে পাওয়াটা খুবই কঠিন। তো এই যে এখানে আসলে আমরা পোস্টার গুলো পাবো, আমরা যারা পোস্টার ডিজাইন নিয়ে আগ্রহী আছি তারা আসলে এই ওভারলিপের কাজগুলো শিখে আমরা চাইলে এখানে যাইতে পারি আর কি। তো এই যে এখানে আমাদের পোস্টার গুলো আছে এই আর কি। তো আজকে বাদ কালকে যদি আমাদের ক্যাম্পাস থেকে কোনো একটা জার্নাল পাবলিশ হয়, আমরা চাইলে এখান থেকে একটা ডিজাইন নিলাম, আমাদের মোটামুটি কাস্টমাইজ করে দিলাম, দেন একটা রিকোয়ারমেন্ট বলে দিলাম যে আমাদের আসলে এই জার্নালে যারা সাবমিট করবে তাদেরকে আসলে স্পেসিফিক্যালি এই ফরম্যাটেই দিতে হবে। আমরা ফরম্যাটটা তাদেরকে প্রোভাইড করে দিলাম, ওভারলিপের সাথে লিঙ্কটা শেয়ার করে দিয়ে বললাম যে তোমরা সবাই এইটার মধ্যেই ফরম্যাট করবা, এটার মধ্যে সাবমিট করবা, আমরা জাস্ট খালি ওই সাবমিটেড যে ডকুমেন্টটা সেই ডকুমেন্টটা নিয়ে আমরা আসলে কাজ করবো। সেটাও সম্ভব আর কি, একটা ডিপার্টমেন্ট থেকে ইনিশিয়েটিভ নিলে এটা খুবই সহজ একটা কাজ। তো যাই হোক, আমরা যেখানে ছিলাম যে আসলে আমরা থিসিস পেপারে মানে রাইটিং এর দিকে আগাচ্ছি। এখানে আসলে আমি থিসিসে যাই, দেখবো যে প্রত্যেকটা ইউনিভার্সিটির আলাদা আলাদা আমাদের ডিজাইন আছে। আমি যদি একটু এখানে যাই, হিউজ লেভেলের ডাটাবেস আছে আমাদের এখানে, যে আমার যেই ইউনিভার্সিটি লাগুক না কেন আমরা সেখান থেকে পেয়ে যাব। সে তবে ওভারলিপে এখানে একটা ঝামেলা হচ্ছে, এখানে খোঁজার কোনো অপশন নেই। তাই আমি আসলে সার্চ দিব, সার্চ দেওয়ার কোনো অপশন নেই, আমাকে আসলে ম্যানুয়ালি খুঁজে খুঁজে বের করতে হবে। আহ, আমরা একটা কাজ করি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আমরা ফেভারিট করে রাখা যাবে। ফেভারিট করে রাখা বলতে এই যে আমি যদি ক্লিক করি, এখানে ক্লিক করার সাথে সাথেই আমার এই যে এই অপশনটা আসবে, এই যে ওপেন আস টেমপ্লেট দিলে আমার যেই টেমপ্লেটটা আছে আমি একটু দেখাই। আমার যে প্রজেক্টটা আছে আমি এতক্ষণ আগে যেগুলো ওপেন করছি এতক্ষণ পর্যন্ত যে সব প্রজেক্ট ওপেন করছি, এই যে সবগুলো আমার এখানে সেভ হয়ে গেছে। আইএলএম যেটা ওপেন করলাম সেটা আমার এখানে সেভ হয়ে আছে। আমি চাইলে এইটা লিখতে পারি, অথবা এখানে জাস্ট একটা কপি আছে, কপি করে অরিজিনালটা রেখে আমি আমার জন্য একটা বানাইতে পারি। তো ওই কপিতে ক্লিক করলে এই যে আইএলএম কপি একটা অপশন চলে আসবে, জাস্ট খালি আমি যদি ক্লিক করি কপি, দ্যাট মিনস আইএলএম এর একটা কপি আমার এখানে সেভ হয়ে গেল। এটা আসলে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস যে আসলে আমরা মেইন ট্যাবলেটটা খুঁজে বের করা ঝামেলা, যেহেতু ওখানে সার্চ দেওয়ার কোনো অপশন নেই। মেইন টেমপ্লেটটা আমরা রেখে একটা ডুপ্লিকেট টেমপ্লেট বানায় দেন আমরা কাজ করি। আহ, আমাদের যেসব আমাদের ক্যাম্পাসের যে থিসিসটা সেটা হচ্ছে মোটামুটি এটার মতোই, এই যে আমাদের আইআইটি কানপুর যেটাকে ইউজ করছে। তবে আসলে আহ, আমরা একটা কাজ করি এইটাই নিয়ে, হ্যাঁ এটাই নিয়ে আসলে কাজ করি। দেন আইআইটি কানপুরে এই যে এই টেমপ্লেটটা নিয়ে কাজ করা যায়, আরো খুঁজতে খুঁজতে পারি, কিন্তু আসলে খুঁজলে কিছুটা টাইম চলে যাবে, আমাদের টাইম যেহেতু কম। তো আমরা চাইলে একটু খোঁজাখুঁজি করে আমাদের যেটা ভালো লাগে আমরা সেটা ইউজ করতে পারবো।
আপাতত আইআইটি কানপুরেরটা আমরা একটা শর্ট লিস্ট করে রাখছি। আসলে আমরা ওখানে ওই টেমপ্লেটটা ইউজ করব। আইআইটি কানপুরে ওই টেমপ্লেটটা থাকা মানে কি আসলে? আইআইটি কানপুরে যারা পড়তেছে তাদেরকে এক্স্যাক্টলি লেটেকে সাবমিট করার জন্য ওই টেমপ্লেটটা ইউজ করে তাদের অ্যাবস্ট্রাক্টটা বা হচ্ছে থিসিসটা সাবমিট করতে হবে। এটা হচ্ছে তাদের প্রায়র রিকোয়ারমেন্ট। দ্যাট মিনস আমি যদি ভুবনেশ্বরে আইআইটি কানপুরে পড়ি বা আমি আজকে বাদ কালকে যদি অ্যাডমিশন হয়ে যায় ওখানে, তাহলে আমাকে লেটেকে কোনো কিছু সাবমিট করার জন্য আমাকে ওই আইআইটি কানপুরের ওই স্পেসিফিক যেই ফরম্যাটটা সেই ফরম্যাটটা ফলো করে বানাইতে হবে। আমাকে যদি প্রফেসর বলে দেয় তুমি সবকিছু লেটেকেই করবা, তাহলে আসলে আমাকে ওই লেটেক জেনে কিন্তু কাজ করতে হবে। আমাদের যেহেতু এই সেশনটা করা আছে, আমি বিশ্বাস করতে পারতেছি যে আসলে আমরা যারা সামনে আছি তারা লেটেকে ওই ফরম্যাটটা দিয়ে কাজ করতে পারবো আর কি। তো আমি আসলে খুঁজলাম মোটামুটি, এছাড়া আমাদের ক্যাম্পাসের মতো ওইরকম কোনো কিছু পাচ্ছি না। আমি একটা কাজ করি, আইআইটি কানপুরেরটা রাখি, এছাড়া বাকি যেসব জিনিস আছে এগুলো একটু সরাই ফেলি। আচ্ছা, আইআইটি কানপুরেরটা রাখছি। এই যে তারপর আমি কি করলাম, এই যে ওপেন অ্যাজ টেমপ্লেট, এই যে এখানের মধ্যে একটা জিনিস খেয়াল করি, এখানে বলছে দিস ইজ অফিসিয়াল লেটেক থিসিস টেমপ্লেট অফ আইআইটি কানপুর, ফর মোর ডিটেলস প্লিজ ভিজিট এত। এই যে আমি যদি একটু ওয়েবসাইটে যাই, যদি এটা কাজ করে থাকার কথা, হ্যাঁ এখানে কাজ করতেছে। এন্ড এখানে বলছে যে গাইডলাইন ফর টিপিসি, এখানের মধ্যে আহ, এখানে গাইডলাইন ফর ডিটেল গাইডলাইন ফর টিপিসি, এখানে আসলে ক্লিক করলে আমাদের জন্য বা আইআইটি কানপুরে যারা যেসব স্টুডেন্ট আছে, আমরা আজকে বাদ কালকে যদি ভুবনেশ্বরে অন্য কোথাও যাইতে চাই বা ভালো কোনো একটা ভার্সিটিতে, আমাদের সেখানে আসলে আমাদের এই যে এগুলা থিসিস গুলো এইভাবে সাবমিট করতে হবে। এই যে থিসিস প্রসেসিং সেল, এই এক্স্যাক্টলি লেটেকের এই ফরম্যাটেই সাবমিট করতে হবে। সেটা আসলে অরিজিনাল ওয়ার্ক হইতে হবে, মেইল করতে হবে এসব ইয়েতে। এখানে বলে দিছি যেমন আমাদের যেসব ভার্সিটিতে যাব সেগুলো আসলে পারবো আর কি। সিমিলারিটি ইন্ডেক্স কি, এগুলো আসলে আলাদা একটা টপিকের বিষয়, এগুলো নিয়ে আলাদা কথাবার্তা বলবো। সিমিলারিটি ইন্ডেক্স, এআই ইন্ডেক্স, তারপর হচ্ছে প্লাজারিজম যেই ব্যাপারগুলো সেগুলো। তো এখানে লেটেকের যে এই যে ডকুমেন্ট ফরম্যাটটাও আছে, কিন্তু আমরা চাইলে ওয়ার্ড ফরম্যাটেও কাজ করতে পারি, আবার এই যে লেটেকের যে ফরম্যাটটা সেটা নিয়েও কাজ করতে পারি আসলে। এই যে এখানে আমাদের বলছে যে গাইডলাইন ফর থিসিস প্রিপারেশন, আইআইটি কে থিসিস টেমপ্লেট লেটেক্স কোড ফাইল, অ্যান্ড আইআইটি কে থিসিস টেমপ্লেট পিডিএফ ফাইল। পিডিএফ ফাইলটা ওপেন করলে আমাদের আইআইটি কানপুরের পিডিএফটা যেটা সেটা ওপেন হয়ে গেল। সেটা আসলে চেক দেওয়ার জন্য এই যে যেরকম আমাদের সার্টিফিকেট আছে, প্রফেসরের কাছ থেকে নিতে হয়, সুপারভাইজারের কাছ থেকে নিতে হয়, তারপর ডিক্লারেশন। এই যে একটা জিনিস, এটা একটা ভালো যে আসলে এই যে ফার্স্ট পেজটার মধ্যে আমাদের যেরকম টাইটেল গুলো আছে, এরপরে পেজ নাম্বারটা শুরু হয়েছে এটা 1 নাম্বার থেকে, কোনো এখানে পেজ নাম্বার নাই, 2 নাম্বার থেকে শুরু হয়েছে, কিন্তু এখানে রোমান দেওয়া আছে। রোমানটা আসলে আমাদের গতকালকে যেটা ওপেন করছিলাম সেটাতে ছিল না। তো এরপরে আমরা যদি একটু মেইন, এটাকে বলা হয় সিনাপসিস, সাইনপসিস আর কি, বা সাইনপসিস বা সিনপসিস যেটাই বলি না কেন। সাইনপসিস বা সিনপসিস হচ্ছে আমাদের কোনো একটা রিসার্চ পেপার, যে আসলে প্রপোজাল বলি না, রিসার্চ পেপার প্রপোজালের আর একটা একটা সিঙ্গেল ওয়ার্ড হচ্ছে সিনপসিস আর কি। এটা যদি আমি এক কথায় বলতে চাই, সিনপসিসটা আসলে ওই বড় বড় প্রফেসরকে কাছে অ্যাপ্রোচ করার পর ওনারা বলবে যে তুমি তাহলে এক কাজ করো, তোমার সিনপসিসটা সাবমিট করে দাও। দ্যাট মিনস উনি বোঝাতে যাচ্ছে যে আসলে আমাদের আমাদের রিসার্চ প্রপোজালটা সাবমিট করতে বলতেছে আর কি। আচ্ছা, আমি যে একটু নিচের দিকে যাই, এই যে এগুলো হচ্ছে আমার রোমান লেখা। এন্ড এই যে ফার্স্ট যেই ওই যে ফার্স্ট ম্যাটার গুলো শেষ, আমি বলছিলাম কি যে ম্যাটার গুলা, ফ্রন্ট ম্যাটার গুলার পরে আমি যদি নিচের দিকে যাই দেখবো যে এই যে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে বা অ্যারাবিক নাম্বারিং শুরু হয়ে গেছে। এই যে 1 2 3, আর ওখানে কিন্তু রোমান হরফে 1 2 3 লেখা ছিল। এই যে একটা জিনিস খেয়াল করি যে আহ, এখানে আসলে সেম জিনিসই করা হয়েছে, যে ইভেন আর অডে আলাদা করে করা হয়নি। যে আমি বলছিলাম একটু আগে, ইভেন পেজে আমাদের নাম্বারিংটা থাকে লেফটে, আর অড পেজে থাকে রাইটে। তো এখানে আসলে এই বিষয়গুলো করা হয়নি। কেন করা হয়নি? কারণ হচ্ছে থিসিস পেপারটা প্রিন্ট হয় কিন্তু সিঙ্গেল পেজে, থিসিস পেপার কিন্তু উল্টানো যায় না। ঠিক আছে, এটা কিন্তু আমার মাথা রাখতে হবে। আমাদের কিন্তু কোনো একটা থিসিস সাবমিশন আমরা ডুপ্লেক্সে সাবমিট করব না, আমরা সিঙ্গেলে সাবমিট করবো। এই কারণে আসলে প্রত্যেকটাই যেহেতু অড পেজ আমরা হিসেবে কল্পনা করতে পারতেছি, তো প্রত্যেকটারই রাইটের মধ্যে বা প্রত্যেকটারই ডান সাইডে আমার হচ্ছে পেজ নাম্বারগুলো এখানে প্রিন্ট করা আছে। তো এখানে আমাদের চ্যাপ্টারের নামগুলো অটোমেটিক্যালি চলে আসবে আমরা যখন দেখবো এটা ইয়েতে। তো আমরা একটা কাজ করি, আমরা আসলে ওই টেমপ্লেটে চলে যাই। এই চ্যাপ্টার 2
আর তারপরে হচ্ছে টেবিল অফ কন্টেন্টস, টেবিল অফ ফিগার্স, লিস্ট অফ ফিগার্স, এই ব্যাপারগুলো আসলে ওখানে আছে আর কি। আমি একটা কাজ করলাম, এখানে আসলে ওপেন অ্যাজ টেমপ্লেট দিলাম। টেমপ্লেট দেওয়ার পরে আমার এখানে এই যে এই সেম জিনিসটাই আবার ওপেন হয়েছে, আসলে ওপেন করছি এখানে সেম জিনিসটা, এখানে আসলে টু হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, আমাদের যেটা কাজ হবে সবার আগে, যে আমাদের কোনো একটা ওভারলিপে কোনো একটা যদি আমি ফরম্যাট পাই, আমি আসলে খুশি হয়ে যাবো সবার প্রথমে, যে আসলে আমি আমার ডিজায়ার্ড ফরম্যাটটা ওভারলিপে পেয়ে গেছি। দ্যাট মিনস আমাকে কোনো কিছু করতে হচ্ছে না, আমার ক্লাস ফাইল মেনটেন করতে হচ্ছে না, আমাকে ডিজাইন করতে হচ্ছে না, আমাকে পেজ নাম্বারিং নিয়ে কোনো টেনশন করতে হচ্ছে না। আমি জাস্ট ফোকাস থাকবো শুধু আমার কন্টেন্ট রাইটিং এর জন্য। তো সবার আগে আমি খুশি হয়ে গেলাম। তো খুশি হয়ে যাওয়ার পরে আমাকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ফাইল ট্রিটা আমাকে একটু খেয়াল করতে হবে। ফাইল ট্রিটার মধ্যে আমি একটু শুধু এডিটর অনলিটা রাখি। ফাইল ট্রির মধ্যে আমি দেখবো যে আসলে সে যে বানাইছে আর কি, সে স্ট্রাকচারটা আসলে কিভাবে বানাইছে। এই যে সে আসলে খুবই স্ট্রাকচার্ড ওয়েতে আসলে এই থিসিস পেপারটা বানাইছে বা ইয়েটা বানাইছে আর কি, ডকুমেন্টটা বানাইছে। সে যেটা করছে, এই যে এখানে আমি ফ্রন্ট ম্যাটার যেরকম বলছিলাম, ফ্রন্ট ম্যাটারের মধ্যে এখানে অ্যাপেন্ডিক্স এখানে জাস্ট বলছে আর কি। ওই যে অ্যাপেন্ডিক্স গুলো যেগুলো থাকে, অ্যাপেন্ডিক্স এ, অ্যাপেন্ডিক্স বি, ওগুলো আসলে প্লুরাল ফর্ম হচ্ছে অ্যাপেন্ডিক্স। এই যে অ্যাপেন্ডিক্স গুলো উপরে একটা ফোল্ডারের ভিতর সে রেখে দিচ্ছে। রেখে দেওয়ার পরে ওখানে আমরা অনেকগুলো চ্যাপ্টার দেখছিলাম না, মনে পড়ে কিনা, যে আসলে এই যে এখানের মধ্যে অনেকগুলো চ্যাপ্টার দেখছি, চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, এই চ্যাপ্টার 2, এই সে আসলে চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2 বিভিন্ন ফোল্ডারে ভাগ করছে, এন্ড দেন সেই ফোল্ডারের ভিতর আবার টেক্সট ফাইল রাখছে। আমরা কিন্তু চাইলে এই টেক্সট ফাইলটা এর মধ্যে রাখতে পারতাম, বাইরের মধ্যে, জাস্ট চ্যাপ্টারের ভিতরেই টেক্সট ফাইল, জাস্ট ফাইল নামটা বলতাম চ্যাপ্টার 1, এন্ড তাহলে আসলে আমাদের ব্যাপারটা হয়ে যাইতো আর কি। তো আহ, এরপরে যেটা করছে সেটা হচ্ছে ইমেজেস এর মধ্যে রাখছে। ইমেজেস এর মধ্যে আইআইটি কানপুরে একটা লোগো রাখছে, যেটা আসলে আমরা রাখবো বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের ক্যাম্পাসের লোগোটা রাখবো আর কি। তো এখানে বলছে যে মিসিং প্যাকেজেস। মিসিং প্যাকেজেস বলতে এই যে আমরা যেসব স্টাইল বলছিলাম না, যে বুক ট্যাপস, তারপর সে ফ্যান্সি, এগুলো আসলে মিস হয়ে যাওয়ার চান্স আছে আর কি। যে বুক ট্যাপস আমরা ইউজ করছিলাম, মনে আছে কিনা কারো? বুক ট্যাপস কিসের জন্য ইউজ করছিলাম? বুক ট্যাপসটা আমরা ইউজ করছিলাম হচ্ছে ওই যে আমরা আইচিপুলি একটা মোটা একটা ইয়ে করতো আর কি। আমি একটু দেখাই। আইচিপুলি স্টাইল টেবিলের মধ্যে একটা মোটা একটা লাইন থাকতো, এই যে মোটা লাইন থাকতো, তাই না? এই যে উপরে যে মোটা লাইনটা আছে সেইটার মধ্যে আমি বলতাম এটা হচ্ছে আমাদের রুল নিয়ে আসার জন্য কাজ করা হয়, লাইন নিয়ে আসার জন্য কাজ করা হয়, সেটা হচ্ছে বুক ট্যাপস এর মাধ্যমে। বুক ট্যাপসে আমাদের তিনটা টাইপের রুল আছে, সেটা হচ্ছে ফ্রন্ট টপ রুল, মিড রুল আর হচ্ছে বটম রুল। এই তিনটা টাইপের আমার রুল আছে আমাদের এই যে ইয়ের মধ্যে, আমাদের হচ্ছে এই বুক ট্যাপস লাইব্রেরিটার মধ্যে। বুক ট্যাপস লাইব্রেরিটা আসলে যেটা করছে, এই আইআইটি কানপুরের এই লেটেক ফাইলটা যেহেতু খুবই স্ট্রাকচার্ড ওয়েতে বানানো, সে আসলে যেটা করছে আমরা কিন্তু চাইলে ইনক্লুড করেও বুক ট্যাপসটা নিতে পারতাম। কিন্তু সে যেটা করছে যে ইন কেস সামনে কোনো কারণে আমাদের কোনো একটা লেটেকের ভার্সনে বা ওভারলিপের ভার্সনে কোনো একটা কারণে বুক ট্যাপসের সাথে ঝামেলা, সে আসলে বুক ট্যাপসের ওই স্পেসিফিক লাইব্রেরিটা সরাই দিচ্ছে। তাহলে কিন্তু আমাদের এখানে এরর চলে আসার কথা, তাহলে কিন্তু আমাদের এরর চলে আসবে। তো এই এররটা এড়ানোর জন্য আজকে থেকে যেন 100 বছর পরে বা 150 বছর পরে বা 1000 বছর পরেও যদি কেউ এই লেটেক টেমপ্লেটটা ইউজ করে, বুক ট্যাপসের এই স্পেসিফিক ভার্সনটা ইউজ করলে বা বুক ট্যাপসের এই স্পেসিফিক এইচটিওয়াই ফাইলটা ইউজ করলে সে আসলে সেই ইয়েটা পাবে, সেম স্টাইলটা পাবে। তো এই জন্য আসলে তাদের মধ্যে কোনো ভার্সনের মধ্যে যেন কনফ্লিক্ট না হয়। আমরা যারা আসলে কাজ করছি পাইথন বা ওই ধরনের ওয়েব রিলেটেড ইয়েতে, ভার্সন নিয়ে খুবই ঝামেলা হয় আর কি। যে ফ্লাটার বা অ্যাপস ডেভেলপমেন্ট, আমি বলছি আমি স্ক্যানব্যাড একটা অ্যাপস আছে আমার, ওখানে আসলে যেটা হয়েছে, আগের দিন একটা ভার্সনে কাজ করছি, পরের দিনে ওই ভার্সন আপডেট আসছে, তখন আসলে আমি যখন কম্পাইল দিচ্ছি সেখানে এরর চলে আসছে। প্রত্যেক দিন আসলে এই অ্যাপস ডেভেলপমেন্ট নিয়ে আসলে যারা কাজ করে তাদের আসলে একটু পেইনে থাকতে হয়। যাই হোক, ওইদিকে না যাই আমরা। তো সে যেটা করছে এখানে আসলে এই আমাদের যেসব আহ, ইয়ে থাকার কথা বা আমাদের যেসব প্যাকেজ লাগে সেই প্যাকেজগুলা সে আমাদের এখানে প্রোভাইড করছে আর কি। তারপরে বলছে যে হচ্ছে এলওপি, এখানে হচ্ছে লিস্ট অফ পাবলিকেশনস। লিস্ট অফ পাবলিকেশনস এর মধ্যে আমাদের একটা অ্যাপেন্ডিক্স রাখছে আর কি। এই যে এনুমিরেট, তো আমরা জানি এনুমিরেট কি করছে না করছে। এনুমিরেট মানে 1 2 3 4 নাম্বারিং করছে, দ্যাটস ইট। আর এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে এই যে মেইন ডট টেক্সট ফাইল এন্ড দেন রেফারেন্স ডট বিফ ফাইল। আমি বলছিলাম মনে আছে কিনা বিফ ফাইলের কাজ কি? বিফ ফাইলের কাজ হচ্ছে ওই যে আমাদের সাইটেশন গুলো ম্যানেজ করা। তো আমরা জাস্ট খালি গুগল স্কলার যাব, ওখানে সাইট করব, এন্ড দেন আমাদের অটোমেটিক্যালি চলে আসবে। গুগল স্কলার শুধু না, আমি যদি গেটে যাই রিসার্চ গেটে গিয়ে আমি একটা পেপার,
আমি একটা যদি পেপারে এখানে দেই, এই যে রিসার্চ গেটের মধ্যে স্পেসিফিক্যালি আমি এই পেপারটার মধ্যে দিতে যাচ্ছি, দেখবো ওখানে একটা সাইট নামে একটা আমার বাটন থাকবে। এই যে আমাদের সাইট নামে একটা বাটন থাকে। আহ, এটা তো পিডিএফটা অ্যাভেলেবল আসার জন্য সাইড বাটনটা আসতেছে না, তবে মোস্ট অফ দ্য কেসেসে ওখানে আমাদের একটা সাইড বাটন থাকে। আহ, এই যে ডাউনলোড সাইটেশন, ঠিক আছে? ডাউনলোড সাইটেশনের মধ্যে আমি যদি ক্লিক করি তাহলে আসলে এই যে বিপ টেক্সট লেখাটা দেখতে পাচ্ছিলাম, আমরা আগে কাজ করছিলাম বিপ টেক্সট, তাই না? মনে পড়ে কিনা? এই যে বিপ টেক্সট লেখাটা কিন্তু আমার এখানে আছে, যে কপি টু ক্লিপবোর্ড দিলাম, এন্ড দেন আমি আইআইটি কানপুরের মধ্যে গিয়ে আমি এখানের মধ্যে আমার একটা পেপার সাবমিট দিলাম আর কি। এই যে আর্টিকেল লেখাটা দিলাম, এই যে আজহার আর্টিকেল দিয়ে আমি যেহেতু এটা আসলে আমাদের যেহেতু কি পয়েন্ট এইটা, এই যে এটা আমার এন্ট্রি পয়েন্ট, তো এই জন্য আসলে আমার আইডেন্টিক্যাল করার জন্য আর্টিকেল লাগবে। তো এখানে মজার বিষয় হচ্ছে আমি যদি রিসার্চ গেট থেকে কোনো একটা পেপার নেই, সেক্ষেত্রে আসলে এই আর্টিকেল নিয়ে কনফ্লিক্ট হওয়ার সুযোগ থাকে। এই জন্য আসলে আমরা ফার্স্ট যিনি অথর আছেন তার নামটা সহ গিয়ে আর্টিকেলটা দিব, সে সাথে তার ইয়ারটা দিব। একজন আর্টিকেলে অনেকগুলো আর্টিকেল নাও মানে থাকতেও পারে, একজন আর্টিকেলে অনেকগুলা মানে একজন রাইটারের অনেকগুলা আর্টিকেল থাকতে পারে। অনেকগুলো আর্টিকেলের মধ্যে আমি আসলে তার 3-4টে পেপার সাইড করতে যাচ্ছি। তো সে আসলে একই টপিক নিয়ে 3-4টে পেপার লিখছে, কিন্তু ভিন্ন ভিন্ন টাইম লাইনে। তো আমরা আসলে যেটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস সেটা হচ্ছে আমার ওই ইয়ে করা, মানে সবার আগে হচ্ছে আমার, এক মিনিট, সবার আগে হচ্ছে আমার টাইটেলটা দেওয়া, অথরের টাইটেল। দেন হচ্ছে আমি আসলে কোন টাইপের লেখাটা লিখতে যাচ্ছি, এটা আর্টিকেল টাইপ লেখা, অ্যান্ড দেন টাইম লাইনটা সেটা। তো টাইম লাইনটা দেওয়ার পরে আমাদের যদি আমি একটু যাই সেক্ষেত্রে সাইটেশনে মেইন ডট টেক্সট ফাইলে, মেইন ডট টেক্সট ফাইলে না আমাকে কিন্তু যাইতে হবে। আচ্ছা, একটা জিনিস মজার জিনিস আমি একটু জিজ্ঞেস করি, আমি যদি একটু এডিট করতে চাই আমি কোথায় যাবো এখন? আমি যদি কোনো একটা সাইটেশন করতে চাই আমি আসলে কোন ফাইলে যাবো আইআইটি কানপুরের? আমি কি মেইন ফাইলে যাব, নাকি কোথায় যাব, নাকি স্টাইল ফাইলগুলোতে যাব? হ্যাঁ, আমি একটু দেখাই। আমি যে যাচ্ছি যে এই যে আমাদের 5 নাম্বার 6 নাম্বারটা, পিডিএফটা একটু কম্পাইল হতে সময় সময় লাগতেছে। এই যে আমি যদি এখানের মধ্যে লিটারেচার রিভিউটার মধ্যে যাই, আমি আসলে কোন জায়গায় চেঞ্জ করলে আসলে এই যে সাইটেশনটা কোন জায়গার মধ্যে আছে, কোন ফাইলটার মধ্যে আমাদের আমাদের একটু বলি তো, কোন ফাইলটার মধ্যে আছে? আমি একটু জুম আউট করি, এখানে কোন ফাইলটার মধ্যে থাকার কথা? অ্যাপেন্ডিক্সে থাকার কথা, চ্যাপ্টারসে, নাকি হচ্ছে এই মেইন টেক্সট ফাইলে? হ্যাঁ, না, এখানে কিন্তু মেইন টেক্সটের মধ্যে আমি এখানে কিছুই পাবো না। এই জিনিসটা অবশ্যই আমার চ্যাপ্টার 2 এর মধ্যে আছে। আমি কি করব? চ্যাপ্টার 2, এই যে চ্যাপ্টারসে যাব, চ্যাপ্টার 2 তে যাব, দেন চ্যাপ্টার 2 এর ভিতরে এই যে চ্যাপ্টার 2 যে টেক্সট ফাইলটা সেটা আছে, স্পেসিফিক্যালি ওখানে নাম্বারিং করা আছে। এই চ্যাপ্টার 2 এর টেক্সট ফাইলটার মধ্যে আমার এখানে দেখবো যে আমার সাইড করা আছে, এই যে লিটারেচার রিভিউ এই লেখাটা এখানে আছে। আমি কিন্তু মেইন টেক্সটের মধ্যে পাচ্ছিলাম না, লিটারেচার রিভিউ ওখানে আছে। দেন আমার এই যে সাইটেশন ব্যাপারটা আমি বলছিলাম কি, সাইটেশন কিভাবে করে, এই যে একটা সাইট দিয়ে, তাই না? তো আমি এখানে যাচ্ছি আরেকটা লেখা সাইট করতে, দ্যাট মিনস আমি সাইট দিব, সাইট দিয়ে আমি বলতে পারি যে আজহার আর্টিকেল 2024, যেটা এক্ষুনি নিয়ে আসলাম আমি সেটা। তো দিলাম, অটোমেটিক্যালি দেখবো যে এখানে 1 আর 2 চলে আসবে সামনে, এই যে পিডিএফ এর মধ্যে। এই যে অটোমেটিক্যালি চলে আসছে। এ হচ্ছে ব্যাপার, এ হচ্ছে মেইন ফাইল বা মেইন কথা। আমি কিন্তু আসলে এখন এই স্ট্রাকচার যে ডকুমেন্টটা, লেটেকের ডকুমেন্টটা আছে, সেখানে মেইনের মধ্যে গিয়ে যদি আমি সারাদিনও খোঁজাখুঁজি করি আমি কোথাও ওই স্পেসিফিক ফাইলটা পাবো না। আমি একটু দেখাই, হ্যাঁ ফাইল কিছু পাবো, বাট ওই স্পেসিফিক ফাইলটা পাবো না। এখানে আমাদের কি কি আছে আমি একটু দেখাচ্ছি, বা আমি একটু দেখার চেষ্টা করি।
এখানে আমাদের শুরুতেই যেটা আছে সেটা হচ্ছে সবার আগে সে প্যাকেজগুলো ইনস্টল করে নিছে, ঠিক আছে? প্যাকেজগুলো ইনস্টল করে নিছে। এই প্যাকেজগুলো ইনস্টল করে নেওয়ার পরে যেটা করছে সেটা হচ্ছে কিছু প্যাকেজ বলছে যে এইসব প্যাকেজ রিমুভ করা যাবে না। এখানে বলছে যে রিমোট সাব ফিগার, ওই যে কনফ্লিক্ট সাব ক্যাপশন, এই যে এখানে আসলে আমি বলছিলাম না কনফ্লিক্ট হয়, ভার্সন নিয়ে ঝামেলা হয়, সে আসলে স্পেসিফিক্যালি বলে দিছে যে আসলে প্যাকেজ ফিক্স, সে আসলে এই স্পেসিফিক যে ভার্সনটা ক্রিয়েট করছে কত কোন তারিখে ক্রিয়েট করছে এখানে এখানে বলা নাই। তবে মোস্ট অফ দ্য কেসেস এখানে তারিখ বলা থাকে যে আসলে আমি অমুক তারিখে ফিক্স করলাম লেখাটা, যে আসলে এই টেমপ্লেটটা যে অমুক তারিখে ফিক্স করলাম। তো যাই হোক, আমাদের এখানের মধ্যে এই এই ব্যাপারটা কনফ্লিক্ট হয়ে যায় একটা প্যাকেজের সাথে আরেকটা প্যাকেজ। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এই সাব ফিগার নামে একটা প্যাকেজ ছিল যেটা আসলে কনফ্লিক্ট করতেছিল, সেটা আসলে সে রিমুভ করে দিছে। রিমুভ করে দিয়ে সে আসলে আহ, এই সাব ক্যাপশন নামে একটা রিমুভ দিছে। তো এই যেখানে বলছে যে ইউজ প্যাকেজ সাব ফিগার রিমুভ টু প্রিভেন্ট কনফ্লিক্ট। আমরা যদি এই দুইটা প্যাকেজে ইউজ করি তাহলে আসলে কনফ্লিক্ট দিবে আসলে আমাদের পুরো ডকুমেন্টের মধ্যে, কোথাও একটা ক্যাপশনে ঝামেলা হবে, ক্যাপশনটা উপরে যাবে নিচে যাবে, ফ্লোটিং প্রবলেম দেখা দিবে আর কি, সোজা বাংলা কথা। এই স্প্রেডিং প্রবলেমটা এড়ানোর জন্য আমরা মেইনলি এই লেটেকের এই ফাইলটা লিখব। তো ক্লেভার রেফারেন্স যেটা সেটা সেটা আসলে আমরা ইউজ করছি এখানে। পরে যেটা করছে সেটা হচ্ছে পিকচার্স নামে একটা, এই যে এখানে বলছে গ্রাফিক্স পাথের মধ্যে আসলে স্পেসিফাই করে দিচ্ছে যে আসলে কোন ফাইলটা থেকে সে আসলে নিবে। যে প্রত্যেকবার আসলে আমাদের ওই যে একটা ফোল্ডার এন্ট্রি দিতে হচ্ছে না। এই যে গ্রাফিক্স নামে একটা আমাদের ফোল্ডার থাকার কথা, সে আসলে গ্রাফিক্স নিছে কিনা, না গ্রাফিক্স না, সে আসলে এই যে পিকচার্স নামে একটা ফোল্ডার থাকার কথা, সেই যে পিকচার্স যে ফোল্ডার সেটা আসলে এখানে নিছে, নিয়ে আসলে কাজ টাজগুলো করার কথা আসলে এখানে। তো তারপরে যেটা করছে সেটা হচ্ছে ডকুমেন্টটা বিগিন করছে। এখান থেকে তো আমাদের কাজ শুরু, তাই না? আমরা বলছিলাম কি একটা লেটেক ডকুমেন্টের 4টা পার্ট থাকে, তাই না? সবার আগে হচ্ছে ডকুমেন্ট ডিক্লারেশন, আমি কি টাইপের ডকুমেন্ট ক্লাস ডিফাইন করতেছি সেটা। সেকেন্ড হচ্ছে আমার ইউজ প্যাকেজগুলো ইনক্লুড করা। থার্ড নাম্বার হচ্ছে আমার কি অথরশিপ মেনশন করে দেওয়া, যে আমি আসলে আমি এই অথর হিসেবে কাজ করতেছি, অমুক ডেটে কাজ করতে পারতেছি, বা অমুক টাইটেলে কাজ করতেছি। অ্যান্ড দেন আমাদের ডকুমেন্টটা কাজ করা, এই 4টা প্যাকেজ। এখানের মধ্যে আমাদের এই টাইটেলগুলো ইনক্লুড করা আছে। আমরা বলছিলাম কি এগুলো আসলে প্যাকেজের নাম আর কি, এটা এন্ড্রয়েড হচ্ছে আমাদের হচ্ছে কি ব্যাপার, এগুলোর নাম হচ্ছে আমাদের কাস্টম কমান্ড। এই কাস্টম কমান্ড আসলে আমরা ইউজ করছি। এখানের মধ্যে বলছে যে এই যে প্রফেসর সুপারভাইজার নেম যেটা সেটা আসলে এখানে প্রত্যেকটা বলা আছে যে আসলে সার্টিফিকেশন অফ সুপারভাইজার, এই ব্যাপারগুলো এখান থেকে নিছে। তারপর ডিক্লারেশন পেজ, শুরুর দিকে এই পেজগুলো আছে আর কি। আমি যদি একটু শুরুর দিকে যাই, এই যে সার্টিফিকেশন, এই সার্টিফিকেট লেখাটা আসলে আমাদের এই সার্টিফিকেশন যে পেপারটা আছে বা পেজটা আছে, এক্স্যাক্টলি এই পোর্শন থেকে বা এই বাঞ্চ অফ কোড থেকে আসলে এই সার্টিফিকেট লেখাটা আসতেছে আর কি। আমি বলছিলাম কোনো একটা পেজে যদি আমি নতুন পেজে যাইতে চাই সেটা দুই টাইপের কমান্ডে যাইতে পারি। সেটা হচ্ছে একটা নিউ পেজ, একটা হচ্ছে ক্লিয়ার পেজ। তো এখানে আসলে এই যে ক্লিয়ার পেজটা দিছে আমার এখানে, দেন ডিক্লারেশন পেজটা আসে এই যে সার্টিফিকেটের পরে। আমাদের এই যে ক্লিয়ার পেজ মানে কোনো কিছু নাই, একটা পেজ ফাঁকা। এন্ড দেন যে আমাদের ডিক্লারেশন পেজের মধ্যে আমাদের পেজটা ডিক্লেয়ার করে রাখছে যে আসলে তুমি থিসিসটা আসলে আমি এইভাবে এইভাবে করছি, এইভাবে কন্ট্যাক্ট করছি। তারপর বলছে বিগ স্কিপ। এই বিগ স্কিপ মানে হচ্ছে এই যে নিচে লেখাটুকু, এটুকু হচ্ছে বিগ স্কিপের মধ্যে পড়তেছে। এর জন্য আমরা এই বিগ স্কিপ না ইউজ করে আমরা চাইলে হচ্ছে এখানে ভি স্পেস ইউজ করতে পারতাম। আমি যদি চাই ভি স্পেস, ভি স্পেস ভি স্পেস মানে হচ্ছে ভার্টিক্যাল স্পেস। আমি চাচ্ছি যে আসলে আমার 10 বা 5 সেন্টিমিটার মতো স্পেস আমার রাখবো। তো এতগুলো বিগ স্পেস না ইউজ করে আমি যদি 5 সেন্টিমিটার একটা স্পেস দিয়ে রাখতাম স্পেসিফিক্যালি, তাহলে আসলে এই যে 5 সেন্টিমিটার একটা স্পেস আমার এখানে ক্রিয়েট হয়ে গেছে। আমার এই যে পুরো পিডিএফ ডকুমেন্টের মধ্যে 5 সেন্টিমিটার স্পেস ক্রিয়েট হয়ে গেছে একটা প্রিন্টেবলে। তো যাই হোক, আমরা এই মেইন ডকুমেন্টে কোনো কিছু চেঞ্জ করবো না, আমরা শুধু আমাদের কন্টেন্টগুলোর দিকে ফোকাস থাকবে আর কি আমাদের। তো বিগ স্কিপ দিয়ে আমি সরাই ফেলে আমি আসলে দিলাম। তো এখন আমরা কি পেজটা রাইট শুরু করি নাকি? যারা আমরা একটা ল্যাপটপ নিয়ে আসছি, আমি আইআইটি কানপুরের এই পেপারটা নিয়ে আমরা সবাই শুরু করি যে এই টাইটেল যেটা সেটা। তো আমি একটা কাজ করি, আমার হচ্ছে আমার ওয়েবসাইটে যাই। আমার ওয়েবসাইটে গিয়ে আমি যে টাইটেল নিয়ে কাজ করতেছি এক্স্যাক্টলি সেই টাইটেলটাই নিয়েই আমি আসলে
এটা বানাইতে থাকি, ডকুমেন্টটা বানাইতে থাকি। নেট খুবই স্লো। আমার রেজুমের মধ্যে বা আমার সিভিতে এখানেই ছিল, আপডেট সিভিটা এখানে ছিল। আমি চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারতাম সিভিটা, আমি জাস্ট ডাউনলোড করছি না, আমি লেখাগুলো নিয়ে আসতেছি এই কারণে। আচ্ছা, আমি একটা কাজ করি, আমার যে থিসিসের টাইটেলটা সেটা হচ্ছে আমি একটু কপি করে নিয়ে আসি। এখানে আমি বলছি যে অ্যাসেসিং ল্যান্ড সারফেস টেম্পারেচার, এয়ার টেম্পারেচার অ্যারাউন্ড রামপাল পাওয়ার প্লান্ট, বাংলাদেশ, ইউজিং মাল্টি টেম্পোরাল অ্যানালিসিস, মাল্টি টেম্পোরাল ল্যান্ডসেট 8 জিওস্পেশাল টেকনিক অ্যানালিসিস, জিওস্পেশাল টেকনিক্স। এই যে থিসিস টাইটেলটা লেখা আছে না, আমি দেখতে পাচ্ছি কিনা আমরা, জাস্ট আমি কি করতেছিলাম, আমি জাস্ট পিডিএফ এ গেছি, একটু দেখাইনি, আমি জাস্ট পিডিএফ এ গেছি, পিডিএফ এ গিয়ে আমি স্পেসিফিক্যালি যে জায়গায় চেঞ্জ করব সেই জায়গায় আমি একটা ডাবল ক্লিক করছি। ডাবল ক্লিক করার পাশাপাশি এই যে যেখানে আমার স্পেসিফিক ওই লেখাটা আছে, লেখাটা আমার এখানে চলে আসছে, এই যে লেখাটা চলে আসছে থিসিস টাইটেল বারবার এই সেম কথাটা রিপিট করা আছে। জাস্ট আমি এটা আমার পেস্ট করলাম, পেস্ট করে যদি আমি কম্পাইল দেই তাহলে আসলে দেখবো যে হচ্ছে আমার যে থিসিসের টাইটেলটা সেটা এখানে চলে আসে অটোমেটিক্যালি। এই যে অটোমেটিক্যালি চলে আসছে, আমার যে প্রোগ্রাম নেমটা সেটা আছে। তো এখানের মধ্যে বলা আছে যে হচ্ছে ইয়োর প্রোগ্রাম নেম আমি বলতেছি যে হচ্ছে ডিগ্রি অফ thesis submitted in partial fulfillment requirement for the degree of BSc in civil engineering। এই তো তারপর এখানে এই যে আমি বলছিলাম কি, ওই যে আমাদের থার্ড যে অংশটা থাকে একটা প্রত্যেকটা ডকুমেন্টে, সেটা হচ্ছে আমাদের অথরশিপ ডিক্লেয়ার করা। অথরশিপ ডিক্লেয়ার করা, আমি এখানে আমার ইওর নেম যে অপশনটুকু আছে, ইওর নেম অপশনটুকুর মধ্যে আমি জাস্ট আমার নামটা দিয়ে দিলাম, ঠিক আছে। রোলটার মধ্যে জাস্ট আমাকে যেই রোলটা প্রোভাইড করা হয়েছে আমাদের ক্যাম্পাস থেকে, এন্ড দেন আমাদের হচ্ছে আমাদের ঢাকা ইউনিভার্সিটির একটা রেজিস্ট্রেশন নাম্বার আছে, এই ঢাকা ইউনিভার্সিটির রেজিস্ট্রেশন নাম্বারটা আমি বসাই দিলাম। তো আমি যদি এখন একটা কম্পাইল করে দেখি, যে দেখবো যে আমার নাম চলে আসবে, দেন ঢাকা ইউনিভার্সিটির যে রেজিস্ট্রেশন নাম্বারটা ডিউ রেজিস্ট্রেশন নাম্বার, এন্ড দেন এখানে চলে আসছে রোলটা, কিন্তু নিচে চলে আসছে। এখানে নিচে চলে আসার কারণটা কি, আমি যদি একটু খেয়াল করি তো কেন চলে আসছে নিচে। হ্যাঁ, এখানে আসলে আমার কিন্তু এখানে বি স্পেস থাকার কথা না, এখানে কিন্তু ভার্টিক্যাল স্পেস থাকার কথা না, কিন্তু আমি ভুলে এই কমান্ডটা খেয়াল করি নাই, এই কারণে আমার একটা ভার্টিক্যাল স্পেস চলে আসছে। আমি যদি কম্পাইল দিই দেখবো যে ডিউ রেজিস্ট্রেশন নাম্বারের নিচে স্পেসিফিক্যালি ওই লেখাটা চলে আসছে অটোমেটিক্যালি। এই যে মোটামুটি একটা গ্যাপ দিয়ে চলে আসবে। তো তারপর আমাদের বলছে যে হচ্ছে আমাদের আহ, ইয়েটা, এখানে আমাদের ক্যাম্পাস ইউনিভার্সিটির লোগো যেটা, সেটা আমাদের লোগোটা আমি একটু নিয়ে আসি আমাদের ক্যাম্পাসের ওয়েবসাইট থেকে। আমরা জাস্ট খালি ফ্রন্ট পেজটা দিয়ে একটা ব্রেক দিব, দেন আবার চ্যাপ্টারের বাকি চ্যাপ্টারগুলো যখন আসবে তখন আসলে বাকি চ্যাপ্টারের দিকে আগাবো আর কি। তো এই যে আমাদের ওয়েবসাইটের মধ্যে এই যে বেক মনোগ্রাম নামে একটা টপিক আছে, এখানের মধ্যে আমরা এই যে মনোগ্রামটা আছে সেটা দেখতে পাচ্ছি আর কি। এখানে যে আমরা কোনো একটা এই যে এখানে ছবি আপলোড করার জন্য প্রত্যেকবার ডাউনলোড করতে হবে না, আমরা একটা খেয়াল করি।
প্রত্যেকবার ডাউনলোড করতে হয় না। যদি আমরা এখানে কোনো একটা ছবিকে জাস্ট রাইট ক্লিক করে কপি ইমেজ দেই, কপি ইমেজ দেওয়ার পরে আমরা যেই ডকুমেন্টে যাব সেখানে গিয়ে এই ফাইলটিতে ক্লিক করব। ফাইলটিতে ক্লিক করার পরে আমি এই যে ইমেজেসের মধ্যে রাখছি না, এই যে ইমেজেসটা ক্লিক করার পরে এই যে আপলোডে ক্লিক করার পরে এখানে আমি জাস্ট খালি কন্ট্রোল V দিব, অটোমেটিক্যালি আমার এখানে পেস্ট হয়ে আসবে। কপি ইমেজ দিলাম, দেন অটোমেটিক্যালি পেস্ট হয়ে আসবে। আমার এখানে আসলে ওই ডাউনলোড করে দেন আবার আপলোড করার কোনো প্রশ্ন আসে না বা দরকার নাই আর কি। তো এই যে ব্যাপারটা হচ্ছে এখানে একটা ডিমেরিটস হচ্ছে, প্রত্যেকবার আমি হচ্ছে যতবারই কপি করবো না কেন সে আসলে নামটা তো বুঝতে পারবে না, সে আসলে image.png নামে একটা ডিফল্ট নামকরণ করে দিবে। আমি সেখানে আসলে বেক.png নামে একটা সেভ করে রাখবো, বেক লোগো দিয়ে দিই, তাহলে আসলে ব্যাপারটা ভালো লাগবে। বেক লোগো আমি যেখানে ছিলাম সেটা হচ্ছে এই যে আইআইটি কানপুরের এই জায়গার মধ্যে, তাই না? আমি জাস্ট খালি ওখানে ডাবল ক্লিক করছি, ডাবল ক্লিক করার পরে পরেই আমার এখানে এই যে বেক বেক লোগো যেখানে আছে বা আইআইটি কানপুরের যে লোগোটা ছিল সেই লোগোটাতে আমার এখানে চলে আসছে। এ আসলে কোন জায়গার মধ্যে গেছে? আমার এখানে এই যে ইমেজেস এর ভিতর আইআইটি কে logo.png, আমি যদি এখানে সরাই দেই দেখবো যে আমার এখানে বেক লোগোটা অটোমেটিক্যালি চলে আসবে। আমি ওখানে যেহেতু আপলোড দিচ্ছি, সে আসলে ওভারলি খুবই স্মার্ট, সে আসলে বুঝতে পারছে যে আমি আসলে ওইটাই কল করতে চাচ্ছি, অটোমেটিক্যালি আমার এখানে চলে আসছে যে বেকলোগো.png। আমি যদি সেভ দেই তাহলে দেখবো আমার এখানে নামটা চলে আসবে, সরি ফটোটা চলে আসবে আর কি, এই যে আমাদের ক্যাম্পাসের ফটোটা। আচ্ছা, এখানে স্পেসিং নিয়ে একটু ইস্যু হচ্ছে, আমি এটা একটু ঠিকঠাক মতো করবো। এরপরে এরপরে বলবো যে ইওর ডিপার্টমেন্ট নেম অ্যান্ড ইওর ডিসিপ্লিনারি প্রোগ্রাম। আমি বললাম যে ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং, এই যে নিচের দিকে কিন্তু লেখাটা আছে যে ইনস্টিটিউট অফ টেকনোলজি কানপুর, এই লেখাটা আমি জাস্ট খালি সরাইয়া বললাম যে ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। আচ্ছা, আমি যদি পরবর্তী লাইনে যাই যে আমি কি যেন করব, আমাকে যদি পরবর্তী লাইনে যাইতে চাই দেখবো যে ইউনিভার্সিটি অফ ঢাকা একদম সেম লাইনে আসবে। তো পরবর্তী লাইনে যাওয়ার জন্য যেন আমাকে কোন কমান্ডটা ইউজ করতে হবে? হ্যাঁ, এই যে আমি একটু দেখি যে ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি অফ ঢাকা, এই লেখাটা আমি চাচ্ছি ইউনিভার্সিটি অফ ঢাকা লেখাটা নিচের দিকে নিয়ে আসতে। আচ্ছা, এখানে একটা এরর আসছে, দেখবো যে এই যে ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ডটা আসে নাই, সেটা সাথে আমাকে বলতেছে যে দেয়ার ইজ অ্যান এরর। এররটা কিভাবে সরাবো যেন কালকে বলছিলাম, একটা ব্যাকস্ল্যাশ দিব, তাই না? হ্যাঁ, আমি বলে দিব যে আসলে এটা কিন্তু আমার মাথায় ছিল না, এখনই যখন এরর দেখছি তখন আমার মাথায় আসছে। তো এররটা দিলাম, এররটা কাটছে, দেন আমরা যাচ্ছি ইউনিভার্সিটি অফ ঢাকাটা নিচে নিয়ে আসতে। এটা কিভাবে নিয়ে আসবো? ডাবল একটা ব্যাকস্ল্যাশ দিব, তাই না? ডাবল ব্যাকস্ল্যাশ দিলে ইউনিভার্সিটি অফ ঢাকা লেখাটা অটোমেটিক্যালি নিচে আমার চলে আসবে, এই আর কি। এইভাবে দিলাম। তো এরপরে আমাকে বলছে যে ডেট। আচ্ছা, এখানে আমার একটা এরর দিচ্ছে, এররটা কেন দিচ্ছে? এই এররটা আমরা পাইলে কিভাবে কি করব? আমরা এখানে একটা এরর দিচ্ছিল একটু আগে, যে আসলে মোস্ট অফ দ্য কেসেসে যদি আমাদের ক্লাস ফাইল ডিফাইন করা থাকে, আমরা আসলে এইভাবে নতুন ভাবে ইনলাইন বা লাইন গ্যাপ দিতে পারবো কিনা, এটা আসলে ডিপেন্ড করে ওই ক্লাস ফাইলে কিভাবে ডিফাইন করা আছে। এই ক্লাস ফাইলে ডিফাইন করা ছিল যে আমি আসলে এভাবে করতে পারবো, দ্যাটস ওয়াই এভাবে করতে পারতেছি। যদি ইন কেস আমাদের এই ডিফাইন করা না থাকতো যে আমি আসলে এভাবে করতে পারতেছি, তখন আসলে কিন্তু আমি এই যে ডাবল স্ল্যাশ ইউজ করে বা ডাবল ব্যাক স্ল্যাশ ইউজ করে আমি আসলে এটা করতে পারতাম না। এটা আসলে আমাকে এরর দিত আর কি। তো এরপর আমাদের যেটা আসছে ভার্টিক্যাল একটা স্পেস নিছে মোটামুটি 0.4 সেন্টিমিটার মতো, অ্যান্ড বলছে যে এখানে মান্থ আর ইয়ার। আমি বললাম যে আমি আসলে সেপ্টেম্বরের দিকে আমার হচ্ছে সাবমিশনটা থাকার কথা, এন্ড দেন আমি ইয়ারটা হবে আমার হচ্ছে 2026, তাই না? 2026-এর সেপ্টেম্বরের দিকে আমার হিসেবে থিসিসটা আমি সাবমিট করবো। তো এখন একটু দেখি, একটা নতুন পেজ এখানে আমার আছে। তো পেজের মধ্যে দেখতেছি যে আমার আসলে এই ফার্স্ট পেজটার মধ্যে অনেক স্পেস চলে আসছে, যে কারণে আমার যেই ইউনিভার্সিটির নামটা সেটা সেকেন্ড পেজে চলে গেছে। তো এটা আমি কিভাবে সরাবো? এখানের জন্য আমার আসলে এই ভার্টিক্যাল যেই স্পেসিং এর ব্যাপার স্যাপারগুলো এখানে চলে আসবে আর কি। তো আমাকে এই যে
ভার্টিক্যাল স্পেসিং, এই যে কালার ডিফাইন করার ব্যাপার স্যাপারগুলো এখানে আছে। এন্ড দেন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ভি স্পেস ফর ক্রিয়েটিং ডিজায়ার্ড স্পেস বিটুইন লাইন। আমি একটু দেখি এটা প্রত্যেকটা আমি একটু স্পেস সরাই দিব প্রত্যেকটা জায়গা থেকে, অটোমেটিক্যালি আমার নিচের ডকুমেন্টগুলো এটা উপরে ওঠা ট্রাই করাবো আর কি। তো যে কোনো ভাবে আমাকে করাইতে হবে, একটু দেখি কিভাবে করানো যায়। এটা কিন্তু একটা ট্রায়াল এন্ড এরর প্রসেস, প্লাস মাইনাস এরর হইতেই পারে। আমরা চাইলে এই যে রুলটা আছে না, এই রুলটা সরাই দিতে পারি। জাস্ট এই রুলটা আছে ডিফাইন করা, এই যে এইচ রুল, যেটা হরাইজন্টাল রুল একটা কথা বলা আছে, এই রুলটার মধ্যে আমি জাস্ট খালি কমেন্ট করে দিলাম, দ্যাটস ইট। সেটা আসলে সম্পূর্ণটা আমাদের রুলটা চলে যাবে। And এই লেখাটা একটু উপরে ওঠার কথা, দেখি কি অবস্থা। হ্যাঁ, দেখছি মোটামুটি লেখাটা উপরে উঠছে। এই যে ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং কিন্তু পরের পেজে ছিল, সেটা কিন্তু উপরে উঠে গেছে। এই যে এখন এই কমেন্ট, এই এররটা সীমান্ত রিসেন্টলি অনেক ফেস করছে, যে আসলে ও ওর এই যে থিসিসটা, মানে আমাদের যে প্রি ডিফেন্স থিসিসটা, এটা আসলে অফলাইনে করতে গেছিল না, অনলাইনে করতে গেছিল। প্রত্যেকবার যতবারই সে কম্পাইল দিছে, প্লাস অর মাইনাস, আমরা যারা সামনে যারা কাজ করতেছি, এই একটু হিউজ বা বড় প্রজেক্ট নিয়ে এই প্রবলেমটা খুবই ফেস করবো আর কি। এক নাম্বার হচ্ছে যে হচ্ছে আমাদের রিসার্চ কম্পাইল টাইম আউট, এন্ড দেন 2 নম্বর হচ্ছে সার্ভার এরর। এই দুইটা খুবই কম ফ্রিকুয়েন্ট এরর, আমাদের আসলে এখানে কোনো হাত নাই। এটা আসলে সম্পূর্ণটাই ওভারলিপের ইস্যু। কারণ আমরা হচ্ছে ওভারলিপকে ফ্রি ইউজ করতেছি, তো তো ওভারলিপেরও ফ্রি দেওয়ার তো মানে একটা লিমিটেশন আছে। এক্স্যাক্টলি এই লিমিটেশনটার কারণেই মেইনলি হচ্ছে আমরা এই ধরনের এররটা পাই। এই এররটা পাইলে আসলে যারা সামনে বসে আছি কম্পিউটারের উল্টা দিকে, তাদের আসলে কিছু করার থাকে না, কারণ হচ্ছে মানে ওয়েট করা ছাড়া। এই যে আবার এররটা আসছে, আমাকে আবার কম্পাইল দিতে হবে, এছাড়া আমার কিচ্ছু করার নেই। আচ্ছা, তাহলে আমরা এখন একটা ব্রেক দিয়ে দিই নাকি? মোটামুটি এখন একটু ব্রেকটা দিয়ে দেই। ব্রেক দিতে দিতে ততক্ষণে ব্যান্ডউইথটা পেয়ে যাবে। ব্যান্ডউইথটা পাইলে আমরা আসলে এই কম্পাইলার পিডিএফ ভার্সনটা দেখবো আর কি। তো এখন ব্রেকে চলে যাই, ব্রেকের পর আবার আসছি। আচ্ছা, আমরা যেটা করছিলাম, ওভারলিপটা আমাদের এখন ঠিক হয়ে গেছে। ওভারলিপে আপনাদের যে ভার্টিক্যাল যেই সরি হরাইজন্টাল রুলটা আমরা রিমুভ করে দিছি, এই জন্য আমাদের কিছু ভার্টিক্যাল স্পেস ফাঁকা হয়েছে। সেই স্পেসে আমাদের আসলে নিচের যেই লেখাগুলো ছিল এগুলো আসলে উপরে উঠে গেছে। আচ্ছা, এই সেকেন্ড পেজটা ফাঁকা কেন, এটা একটু যদি কেউ বলি, কেন সেকেন্ড পেজটা ফাঁকা? আহ, বা বইগুলোতে সেকেন্ড পেজটা ফাঁকা থাকে, আমি জানি সীমান্ত পারবে। সামনে অনেকে পারবো কিনা। সীমান্ত, ক্লিয়ার পেজ ফাঁকা, মানে ফাঁকা কেন? এই পেজটা ফাঁকা কেন? হ্যাঁ, যে এখানে আসলে এই যে ল্যাপটপটা রাখা রিডিং রুম ওখানে প্রজেক্টর নাই, ম্যানেজ করতে পারি নাই তো, আসলে আজকে শেষ করলাম তো, শেষ নাই গেছে। আচ্ছা, আমি একটু বলি, বা আমার ফিলোসফি থেকে আমি একটু বলি, আমি যতটুকু জানি না এটা আসলে কত রিটেন আছে কিনা। ইন কেস যদি আমাকে এটা আসলে ডুপ্লেক্স প্রিন্ট করতে হইতো, আমি যেহেতু মোটামুটি প্রিন্ট করি বা প্রিন্টের জগতে আমি মোটামুটি থাকি, আমার আমার প্রিন্টার আছে মোটামুটি, আমি মোটামুটি 1 লাখ পেজের মতো প্রিন্ট করছি আমার প্রিন্টার দিয়ে। আমার টোটাল, আমি কিন্তু প্রিন্টিং এ খুবই শখ। ওভারলিপে আসছে আমি প্রিন্টের জন্য, সোজা বাংলা কথায়। আমি ওই যে মোটামুটি প্রিন্টিং এ আমার খুবই শখ, খুবই খুবই। আমার যখন কোনো একটা জিনিস প্রিন্ট হয়ে বেরো আসে না প্রিন্টার থেকে, আমার দেখতে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে, মানে ওটা দেখলে আমার হাসি চলে আসে আমার। যাই হোক, ওটা আমার একটা আলাদা বিষয়। আমি কলেজ লেভেলে একটু গল্প করি, কলেজ লেভেলে আমার টিউশনের টাকা জমা জমা আমি 4,500 টাকা দিয়ে একটা প্রিন্টার কিনছি। প্রিন্টারটা এখনো আছে আমার এখানে, কিন্তু নষ্ট হয়ে গেছে। যাই হোক, তো এই যে এই পেজটা ফাঁকা কেন? এই পেজটা ফাঁকার জন্য, ইন কেস আমি যদি এই ডকুমেন্টটা ডুপ্লেক্স প্রিন্ট করি, ফার্স্ট পেজে আমার তো থিসিসের টাইটেলটা সেটা আছে, এখানে যদি ফাঁকাটা না থাকতো, সার্টিফিকেট বা টেবিল অফ কন্টেন্টস বা আমার ইন্ট্রোডাকশন পেজটা কিন্তু এখান থেকে শুরু হতো, যেটা আসলে খুবই একটা মানে মানে বাজে বা ব্লান্ডার। যদি আমার এইটা হার্ড কভার হয়, থিসিসের টাইটেলটা ইন কেস যদি আমার হার্ড কভার হয়, হার্ড কভারের পিছনে তো কোনো কিছু প্রিন্টেড থাকতে পারে না। এক্স্যাক্টলি এই কারণে এই পেজটা ফাঁকা থাকে।
এন্ড দেন তারপরে এই পেজ থেকে আমাদের শুরু। এরপর থেকে ডুপ্লেক্স করলে আমাদের কিন্তু কোনো অসুবিধা নাই। যেমন এখানেও করছে, একটা ফাঁকা দিয়ে রাখছে। এই যে প্রত্যেকটা ডিক্লারেশন বা সিগনেচারের পর একটা করে ফাঁকা দিয়ে রাখছে, এটা আসলে খুবই কমন প্র্যাকটিস যে আসলে এইসব ঝামেলা এড়ানোর জন্য। এই যেটা করছে, প্রত্যেকটা পেজের পরে একটা ফাঁকা, ইন কেস যদি ডুপ্লেক্স প্রিন্ট হয় যেন এই পেজে না আসে। এই যে দেখাই পিডিএফটাতে, এই যে ফার্স্টে আমাদের টাইটেলটা আছে, দেন পেজ, সেকেন্ড পেজ ফাঁকা, দেন এই যে সার্টিফিকেট পেজটা আছে, থার্ড পেজটা ফাঁকা। এখানে কোনো কিছু নাম্বারিংও নয়, দ্যাট মিনস এখানে লেখাটা আসবে উল্টা দিকে, ডুপ্লেক্স প্রিন্ট হলে ফাঁকা। এন্ড ডিক্লারেশন, এখানে পেজ আছে, উল্টা দিকে পুরোটাই ফাঁকা। এন্ড দেন সিনপসিস, এখানে পুরোটা উল্টা লেখা আছে, উল্টা দিকে ফাঁকা। অ্যাকনোলেজমেন্টটাও সেম। এন্ড দেন এই যেখানে কন্টেন্টস, কন্টেন্টস থেকে আবার কিন্তু আমার ফাঁকা নাই। কন্টেন্টস থেকে ফাঁকা নাই কারণ হচ্ছে আমি কন্টেন্টস মানে হচ্ছে আমার ওই পেজে আমার ডকুমেন্ট আছে, ওখান থেকে আমি ডুপ্লেক্স প্রিন্ট দিলে আমার কোনো অসুবিধা নেই, আমি বই হিসেবে প্রিন্ট দিতে পারি। আমার অবজারভেশন এইটাই যে আসলে আমরা এই ধরনের ডকুমেন্ট গুলাতে একটা করে এক্সট্রা পেজ ফাঁকা রাখি, সো দ্যাট ইন কেস আমাদের যদি ডুপ্লেক্স প্রিন্ট করতে হয় তাহলে আসলে আমাদের ডুপ্লেক্স প্রিন্টটা উল্টা দিকে যেন পেপারটা বা আমার ডকুমেন্ট কোনো একটা প্রিন্ট না চলে আসে। তো এই আর কি মোটামুটি ব্যাপার। আহ, তারপরে আমরা একটু ভিতরের দিকে যাই নাকি? ব্রেক তো দিলামই না, বকবকি করলাম। আমরা কি সামনে আগাবো নাকি ব্রেক দিব? শেষ করে দিব। আচ্ছা, তাহলে আসলে এই ডিক্লারেশন ব্যাপারটা এখানে আসে। আরেকটা জিনিস আমি দেখাতে ভুলে গেছিলাম, সেটা আসলে আমি যদি কোনো একটা লেখাকে এই যে সিলেক্ট করে জাস্ট কন্ট্রোল বি চাপি, তাহলে আসলে অটোমেটিক্যালি এটা বোল্ড হয়ে যাবে। এটা আসলে ওভারলিপের আমাদের এই কমান্ডটা ইউজ করলে তো হবেই। এই যে টেক্সট বিএফ এটা দিলে হবেই, কিন্তু আসলে মাঝে মাঝে একটা ঝামেলার যে কার্লি ব্রেসেসের মধ্যে যেহেতু রাখতে হয়, এই জন্য আসলে মাঝে মাঝে ঝামেলা হতে পারে। আমাদের খুবই তাড়াহুড়ার মধ্যে আমি চাচ্ছি এটা বোল্ড করতে। আমি চাচ্ছিলাম যে হচ্ছে আমার এই যে অথর বাই পর্যন্ত বোল্ড করতে, কিন্তু আমি আসলে কোনো কারণে ভুলক্রমে অথরের আগে আমি এই কার্লি ব্রেসেসটা দিয়ে ফেলছি। তো সেই ঝামেলাটা এড়ানোর জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এই যে অথর বাই এই তিনটা সিলেক্ট করব, সিলেক্ট করে দিব হচ্ছে কন্ট্রোল বি, দিলে অটোমেটিক্যালি আমাদের হচ্ছে বোল্ডে চলে আসবে। তারপরে আবার যেটা হবে সেটা হচ্ছে আমি যদি ইটালিক করতে চাই, তারপর কন্ট্রোল আই, দ্যাট মিনস অটোমেটিক্যালি ইটালিক হয়ে গেল। আমি জাস্ট সিলেক্ট করবো লেখাটা এডিটরে, কন্ট্রোল বি চাপবো বোল্ড হবে, কন্ট্রোল আই চাপবো ইটালিক হবে। এখন অনেকের বলতে পারি ভাইয়া আমরা তো ওয়ার্ড ইউজ করে অভ্যস্ত, আপনি আমাদের এগুলো শেখাইতে আসছেন, কন্ট্রোল ইউ দেন তো আন্ডারলাইন হয় কিনা। আমি একটু কন্ট্রোল ইউ চাপতেছি, না আন্ডারলাইন হচ্ছে না। একটু খেয়াল করি, আমি আসলে যেটা বলতে চাচ্ছিলাম এটা আসলে সবাই জানে, কন্ট্রোল বি চাপলে বোল্ড হবে, সিলেক্ট করে কন্ট্রোল বি চাপলাম, বোল্ড হইলো, কন্ট্রোল আই চাপলাম ইটালিক হইলো। এখন এখন তারপর সামনে থেকে কোশ্চেন আসবে, ভাইয়া আপনি আমাদেরকে এগুলো শেখাইতে আসেন, আপনি আমাদের খেলা মানে বন্দুক চালানো শেখান, আমি ছোটবেলা থেকে বন্দুক নিয়ে খেলা অভ্যস্ত। কিন্তু আমরা যেরকম ওয়ার্ডে কন্ট্রোল ইউ চাপলে আন্ডারলাইন চলে আসার কথা, কিন্তু আসলে এখানে আন্ডারলাইন আসবে না, এটা প্রত্যেকটা আপার কেস হয়ে যাবে। কন্ট্রোল ইউ ফর ওভারলিপ আপার কেস, নট আন্ডারলাইন। ঠিক আছে, আন্ডারলাইনটা দেওয়ার জন্য আমাদের জন্য এখানে যেটা করতে হবে, টেক্সট এই লেটেকে আন্ডারলাইন করার জন্য ব্যাপারটা হচ্ছে খুবই সহজ ছিল, আমি একটু ভুলে গেছিলাম এইটা। এই লেটেকে কিন্তু কমান্ড ভুলে যাওয়া খুবই স্বাভাবিক, আমরা জাস্ট খালি সোজা একটা গুগলে সার্চ মারবো, গুগলে সার্চ মেরে দিব যে আসলে কি বোঝাচ্ছে। এই যে আন্ডারলাইন, আন্ডারলাইন দিলাম, কার্লি ব্রেসেস দিলাম, দেন আমার এখানে আন্ডারলাইন হওয়ার কথা। দেখি কোনো এরর আসবে না সোফা। হ্যাঁ এই যে ঠিক আছে এখন, ঠিক আছে। এই হচ্ছে আমার মোটামুটি লেটেকের ব্যাপার স্যাপার গুলা। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে যে এখানে আসলে রাইটে কিভাবে নিচ্ছে আমি একটু দেখি তো। এই যে একটা আমরা এনভায়রনমেন্ট নিছি আর কি, আমি একটু খেয়াল করি, আমাকে একটু উঠতে হবে। আমি এখানে আসলে
আমাদের এখানে এই ব্যাপারটা রাইটে আছে, তাই না? এটাকে বলে জাস্টিফিকেশন করা, জাস্টিফাই করা। জাস্টিফাই করা মানে হচ্ছে আমার এই ডকুমেন্টটা এই ডকুমেন্টটা মার্জিনটা এই ডকুমেন্টের মার্জিনটা মোটামুটি সেম, এটাকে বলা হয় টেক্সট জাস্টিফিকেশন। যদি আমি অ্যালাইনমেন্ট লেফটে দিতাম তাহলে দেখতাম যে এখানে আসলে এক্স্যাক্টলি মার্জিনটা এরকম থাকতো, মার্জিনটা একটু এলোমেলো হইতো। খুবই স্বাভাবিক এটা হওয়া, এটা আসলে ওয়ার্ডের মধ্যে আমরা দেখতে পারবো। এখন আমরা এখানে আসলে এই লেখাটা লেফটে থাকার কথা ছিল কিন্তু রাইটে আসছে কেন? কোন এনভায়রনমেন্টের মাধ্যমে? আমরা যদি সবাই লেটে গেটে কাজ করছি 3-4 দিন মতো বোঝাবুঝি করছি, আমরা একটু বলতে পারবো এখানে আসলে কোন কারণে ওইটা এখানে চলে আসছে পাশে। আমি আর একটু জুম ইন করে দেবো। আমার তো মোটামুটি আগ্রহ বা আইডিয়া থাকার কথা বা আইডিয়া হওয়ার কথা যে কেন আসতেছে ওইটা। হ্যাঁ, হ্যাঁ, এখানে আসলে আমরা কি করছি, বিগিন দিয়ে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করছি, তাই না? একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করছি, এনভায়রনমেন্ট ক্রিয়েট করার পর আমরা বলছি ফ্ল্যাশ রাইট। ওখানের মধ্যে আমরা বলছি যে ফোর্সফুলি তুমি যে লেখাটা লিখবো আমি, ওই লেখাটাকে তুমি রাইটে নিবা, ডানে নিবা। ডানে নিতে সে ভার্টিক্যাল স্পেস দিতে 2 mm করে, 2 mm ভার্টিক্যাল স্পেস দিতে। দেন টেক্সট বোল্ড, নেমটা বোল্ড করছে। টেক্সট বোল্ড ফর ফন্টে নিতে হচ্ছে আমার রোল নাম্বারটা, দেন হচ্ছে আমার যে প্রোগ্রাম নেমটা ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং সেটা, দেন পিএসসি সিভিল ইঞ্জিনিয়ারিং, ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি কানপুর এখানে বসবে, আমরা বলবো পরিষদ ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, ইউনিভার্সিটি অফ ঢাকা। তো আমরা এই যে ফ্ল্যাশ ডিলিট করছি এন্ড দেন ফ্ল্যাশ এড করছি, এই এইটুকুর জন্যই কিন্তু আমাদের জাস্ট ডানে আমাদের লেখাটুকু চলে আসছে। এই যে ডানে চলে আসছে। আচ্ছা, এখানে একটা ঝামেলা আমরা পড়বো, বা এখানে একটা ঝামেলায় আমরা সমস্যা আছে কিনা এটাতে। ইন কেস যদি আমার এই লেখাটা কিন্তু রাইটে ইন্ডেন্টেশন হইতে হবে, তাই না? আমি দেখতে পাচ্ছি নেমটা যে জায়গায় আছে, রোল নাম্বারটা এই জায়গায় আছে, প্রোগ্রামটা এখানে আছে। কিন্তু আমাদের যদি এখানে বলতো যে আমি আসলে এটা সেন্ট্রালাইজ করতে চাচ্ছি, যদি আমাদের সাধারণ শিক্ষক মানে এই যে নামটা চাচ্ছিলাম যে এটা সেন্ট্রালাইজ হইতে, তখন কিন্তু আমরা কিভাবে করতাম? তখন এখানে ওইখানে সেক্ষেত্রে আমরা যেটা করতে পারতাম সেটা হচ্ছে এরকম, আমরা এই যে ফ্ল্যাশ রাইটের নিচে, ফ্ল্যাশ রাইটের নিচে এখানে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট, সেটা হচ্ছে বিগিন সেন্টার এনভায়রনমেন্ট। বিগিন সেন্টার এনভায়রনমেন্ট ক্রিয়েট করে ফ্ল্যাশ রাইটের উপরে ওই সেন্টার এনভায়রনমেন্টটা এন্ড করে দিতে, এন্ড করে দিয়ে মাঝখানে যেগুলো লিখতাম সেগুলো দেখতে অটোমেটিক্যালি আমার ইয়ে হচ্ছে, সেন্টার হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার আমার পেপার, যেগুলো প্রিডিফাইন্ড আর্টিকেল আছে সেই আর্টিকেলগুলো এখানে রাখার মতো। ডেভেলপ কন্টেন্টসটা একটু দেখাই, ডেভেলপ কন্টেন্টসটা। ডেভেলপ কন্টেন্টসে যেটা করছে এই যে এখানে বলছে লিস্ট অফ কন্টেন্টস ফিগার্স ডেভেলপ পেজেস, টেবিল পেজেস। পেজেস স্টাইল ফ্যান্সি, ফ্যান্সি মানে হচ্ছে আমি যে ডিজাইনগুলো করতেছি এটা একটু ফ্যান্সি টাইপের ডিজাইন, বা এখানে একটা প্যাকেজ ইনস্টল করা হয়েছে, সেই প্যাকেজকে বলে দিতে হয় যে তুমি আসলে আমি এই ফ্যান্সি ডিজাইনটা এই পেজে চাচ্ছি, এই কারণে আসলে পেজের শুরুতেই আমাকে বলে দিতে হয় যে আমি অমুক প্যাকেজের অমুক ডিজাইনটা আনতে চাচ্ছি, ফ্যান্সি ডিজাইনটা। ফ্যান্সি প্যাকেজটা আমাকে যেটা কাজ করে, আমাকে স্বাধীনতা দেয় যে আমি আসলে ওর পেজ নাম্বারটা চেঞ্জ করব, পেজ নাম্বারের ওরিয়েন্টেশন চেঞ্জ করব, পেজের ফুটার দিব, পেজের হেডার দিব, এই ব্যাপারগুলো দেয়। তো তারপরে এই যে কন্টেন্টস লেখাটা আসলে এখানে দেওয়া আছে, এই যে কন্টেন্টস লেখাটা এখানে দেওয়া আছে। এন্ড দেন আমাদের এই যে টেবিল অফ কন্টেন্টস, এই একটা এটাই কিন্তু একটা কমান্ডে কিন্তু আমার এত কিছু আসতেছে, তাই না? আমরা তো জানি একটা কমান্ডেই এত কিছু আসতেছে। টেবিল অফ কন্টেন্টস কমান্ড মানেই আমি আসলে যত সেকশন ডিফাইন করব, সাবসেকশন ডিফাইন করব, অটোমেটিক্যালি সেইগুলা আমার এখানে ইনক্লুড করে দিবে।
এরপরে বলতেছে যে লিস্ট অফ ফিগার্স এর মধ্যে কি কি আছে নাই এই ব্যাপারগুলো এখানে আছে। এই যে লিস্ট অফ ফিগার্স এর মধ্যে আমার সব ফিগার এনভায়রনমেন্ট, এখানে আসলে কি যেন বলবো, আমি ক্লিক করি। আমি এই ফিগার এনভায়রনমেন্টে যাওয়ার জন্য কিভাবে কি যেন করব, বিগিন ক্লিক করব। তারপরে হচ্ছে আমার বিগিন একটা ক্রিয়েট করার পরে আমি ফিগার্স একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করব। ফিগার্স এনভায়রনমেন্ট যদি না ক্রিয়েট করি তাহলে আসলে কি হবে, যদি আমি প্রথম দিন দেখাইছিলাম মনে পড়ে কিনা, যে আমি যদি ফিগার এনভায়রনমেন্টটা না ক্রিয়েট করি বা এখানে আমাদের না না ব্ল্যাঙ্ক পেজে থাকবে না, ফিগারটা হচ্ছে লিস্ট অফ ফিগার্সে ইনক্লুডেড হবে না। হ্যাঁ, আমি যদি ফিগার এনভায়রনমেন্টটা না ক্রিয়েট করি, ইনক্লুড গ্রাফিক্স নামে কিন্তু একটা কমান্ড আছে। ইনক্লুড গ্রাফিক্স এটা দিয়ে কিন্তু মেইনলি গ্রাফিক্সটা ইনক্লুড হচ্ছে, আমাদের যে ফটোটা সেটা আসতেছে। কিন্তু এটা দিয়ে আমি করলে একটা অসুবিধা হচ্ছে, আমি লিস্ট অফ ফিগার্সে আমার সেই ছবিটা আমি এখানে ইনক্লুড করতে পারবো না। এটা আমার একটা অসুবিধা। হ্যাঁ, এই যে লেখাগুলো আসতেছে 2.1 2.2, এই নাম্বারিং গুলো আসবে না, সে সাথে আমার ক্যাপশন গুলো আসবে। তো এটা হচ্ছে একটা অসুবিধা হবে। আমি জাস্ট কি কি সমস্যা হইতে পারে সেটা বলে দিচ্ছি। টেবলস গুলো তো বলছি, টেবলস গুলো অটোমেটিক্যালি চলে আসবে। আচ্ছা, এই যে অ্যাব্রিভিয়েশন, এই অ্যাব্রিভিয়েশনটা একটু দেখার মতো বিষয়। আচ্ছা, অ্যাব্রিভিয়েশনটা নর্মাল আমরা যেরকম ভাবে করতেছিলাম সেরকম ভাবেই সবকিছু। এই যে অ্যাব্রিভিয়েশনের মধ্যে এই যে আমাদের একটা টেক্সট বোল্ড ফন্ট আছে, এরপরে বোল্ড ফন্টে আমাদের সেম ভাবে আমরা যেসব কাজ করতেছিলাম ওই যে অ্যাব্রিভিয়েটেড ফর্মটা সেটা দেওয়া আছে। এন্ড দেন প্রত্যেকটা ওয়ার্ডের একটা করে ফার্স্ট যে লেটারটা সেটা হলো বোল্ড করা আছে, এটুকুই। মানে যেটা অ্যাব্রিভিয়েটেড মানে ইয়েটা আছে, লেটারটা আছে, সেই লেটারটাকে বোল্ড করা করে রাখছে আর কি এরা। আমরা চাইলে এরকম আরো বোল্ড করে রাখতে পারি। এই যে এটাকে বোল্ড করে রাখলাম টেক্সট বিএফ। যদি কম্পাইল দিই তাহলে আসলে দেখবো যে এখানে আসলে আরেকটা টেক্সট বোল্ড হয়ে গেছে। দ্যাটস ইট, এটা আসলে খুবই ইজি। এডুকেশন। আচ্ছা, এইখানে যেটা করছে, এই যে এখানে একটা খেয়াল করি, থিসিস কন্টেন্ট চ্যাপ্টার্স, এটা কিন্তু আমি মেইন ফাইলে কাজ করতেছি। হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখতে হবে, মেইন ফাইলে কাজ করতেছি। আমি শুরুতেই যেন ইনক্লুড করছিলাম, মনে আছে কিনা, ইনক্লুড বা ইনপুট বা হচ্ছে ক্লাস ফাইলের ক্লাসগুলো কিভাবে আসতেছে আমি দেখাইছিলাম। যে হচ্ছে আচ্ছা ওইদিকে না যাই, আমরা এখানে যেটা করতেছে সেটা হচ্ছে আমাদের এই পেজ স্টাইল ফ্যান্সি দিছে, ফ্যান্সি পেজ দেওয়ার পরে পেজটা এখান থেকে শুরু হচ্ছে, কিন্তু প্রত্যেকটার পরে কি করছে, ইনপুট হিসেবে একটা করে চ্যাপ্টার ইনপুট দিছে। আমি যদি এই চ্যাপ্টারগুলো না ইনক্লুড দিতে চাই, আমি চ্যাপ্টার 6 পর্যন্ত ইনক্লুড দিতে চাচ্ছি না, আমি চ্যাপ্টার 2 পর্যন্ত ইনক্লুড দিতে যাচ্ছি, এইটা রেখে বাকিটা কমেন্ট করে দিলাম, বাকিটা কিন্তু ইনক্লুড হবে না। আমি একটু কম্পাইল করি, দেখি এই যে পিডিএফ অনলি দেই, এই যে কম্পাইল হচ্ছে, দেখবো যে আমার সর্বোচ্চ দুইটা চ্যাপ্টার ইনক্লুড হবে, বাকিগুলো ইনক্লুড হবে না। এই যে অ্যাপেন্ডিক্স গুলো আছে, এই চ্যাপ্টার 2 পর্যন্ত আছে, চ্যাপ্টার 3 গুলো বাদ হয়ে গেছে, কারণ হচ্ছে আমি ওখানে কমেন্ট আকারে দিয়ে দিছি স্পিড ভিউ। এই যে 3 থেকে 6 পর্যন্ত আমি পুরোটাই কমেন্ট করে দিছি। দ্যাট মিনস আমার ওইখানে কোড করছি, কিন্তু আমি লেখাগুলো লিখছি, সব ডকুমেন্ট গুলো আছে, শুধু আমি হচ্ছে আমার মেইন ডট টেক্সট ফাইল বা মেইন ডট টেক্সট ফাইল বা মেইন ডট টেক্সট ফাইল বা টেক্সট ফাইল যেই বলি না কেন যেটাই, হ্যাঁ, তো ওই মেইন ডট টেক্সট ফাইল আমি ওগুলো কমেন্ট করছি জন্য বা ইনক্লুড করি নাই জন্য আমার এখানে এটা আসতেছে না, আমার লেখাগুলো আসতেছে না। এরপরে হচ্ছে এই যে অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিক্স এর মধ্যে আমাদের এই যে ইনপুট অ্যাপেন্ডিক্সে আমি এখানে অ্যাপেন্ডিক্স গুলো ইনপুট দেওয়া আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমার রেফারেন্স গুলো ইনপুট দেওয়া আছে। রেফারেন্সের মধ্যে এই যে বিবলিওগ্রাফি আর বিবলিওগ্রাফিক স্টাইল মনে পড়ে কিনা, এই যে আইজিবিলি ট্রান মনে পড়ে, আইজিবিলি ট্রান কিসের জন্য ইউজ করছিলাম, ওই যে নাম্বারিং থার্ড ব্র্যাকেটের মধ্যে নাম্বারিং ইউজ করছি। আর হচ্ছে এই যে রেফারেন্সেস ডট বিব, এই রেফারেন্সেস ডট বিব এটাই আসলে এই যে বিবলিওগ্রাফির মধ্যে ওই ফাইলটা, স্পেসিফিক ফাইলটা আমার এখানে ইনপুট করা আছে। এই হচ্ছে ব্যাপার। আহ ওই যে ইনক্লুড এলওপি শেষের দিকে একটা এলওপি টাইপের কিছু একটা আছে, দেখাই। আচ্ছা, এখানে দেখাচ্ছে না, নিউ পেজের মধ্যে বিবলিওগ্রাফি একটা ইয়েটা দেওয়া আছে,
এলওপি, এলওপিটা ইনক্লুড করা নাই, এটা কমেন্ট করা আছে। এটা একটু খেয়াল রাখতে হবে কিন্তু যে আমার কোনটা কমেন্ট করা, কোনটা হচ্ছে ইনক্লুড করা আছে। আচ্ছা, একটা জিনিস, আমি কিন্তু এখানে কাজ করতেছি হচ্ছে ওভারলিতে। আমি প্রিভিউটা দেখতেছিলাম আইআইটি কানপুরের মেইন সার্ভার। কি চেঞ্জ আসবে কোনো? আবার বলি, আমি হচ্ছে ওভারলিপে এখানে এলওপিটা ইনক্লুড দিছি, এন্ড আমি প্রিভিউটা দেখতে যাচ্ছিলাম। প্রিভিউটা আমি ভুলে, যেহেতু পাশাপাশি ওপেন করা আছে, আমি আসলে আইআইটি কানপুরের সার্ভারের যে পিডিএফটা আছে, এখানে পিডিএফ খেয়াল করবো কিন্তু পিডিএফটাও দেখতে যাচ্ছিলাম। তাইলে কি আমি আমার রিফ্লেক্টেড ভার্সনটা দেখবো? ফ্রাস্ট্রেশনে মরে যাবো। কিন্তু আমি প্রোগ্রামিং এখানে করি জন্যই এই ব্যাপারগুলোর সাথে আমি খুবই সিমিলার, ব্যাপারগুলো মাথায় রাখা হয়। আমরা যারা আছি তারা আসলে যদি নতুন হয়ে থাকি, মাথা চুলসেরার কোনো দরকার নাই, তুই দেখবো যে কোন সার্ভারে আমি আসলে কাজ করতেছি। কারণ আসলে আমি যতই চেঞ্জ করি না কেন, আইআইটি সার্ভারের ফাইল তো চেঞ্জ করতে পারবো। সার্ভারের ফাইল ওরা যেটা কাজ করে আপলোড দিয়ে রাখছে, এক্স্যাক্টলি যখন ওরা চেঞ্জ করবে তখন আমি চেঞ্জটা দেখতে পারবো। আদার দেন তো আমি পারবো না চেঞ্জটা দেখতে। আমি এখানে প্রিভিউ দেখে তো লাভ নাই। তো ব্যাপার হচ্ছে যে আমাকে প্রিভিউটা, ওই রিলেটেড প্রিভিউগুলো সরাই রেখে কাজ করতে হবে। আমি শুরুতে যখন কাজ করা শুরু করছিলাম এখানে, আমি কি করছিলাম, এক্সট্রা যেসব ইয়েগুলো ছিল, ট্যাবস গুলো ছিল, সবগুলো কিন্তু রিমুভ করে দিচ্ছি। কারণ হচ্ছে কাজ করার সময় মোটামুটি ফ্রিলি কাজ করলে ভালো। আমি এখন একটা কাজ করি, এই যে পিডিএফ অনলি দেই, দেখবো যে এখানে একটা এলওপি চলে আসবে। এই যে লিস্ট অফ পাবলিকেশনস, এলওপি। এটা একটু আগে অমিট করা ছিল, এখানে কিন্তু আইআইটি সার্ভারে কিন্তু ছিল না এই ফাইল। আমি যখন দেখলাম যে আমি আসলে কমেন্ট করছি, কমেন্টটা অমিট করে দিছি, কিন্তু তবুও এলওপিটা আসতেছে না, তখনই বুঝলাম যে আসলে আমি অন্য ফাইল দেখতেছি। আমি এখানে আমার ফাইলটা কোনো কারণে ভুল আছে। তারপর আমি গেছি আমার হচ্ছে ইউআরএল গিয়ে দেখলাম যে না, আসলে আমি মেইন সার্ভারের ফাইলে নাই, আমার ওভারলিপি সার্ভারের ফাইলে নাই, আমি আছি হচ্ছে কানপুরের সার্ভারের ফাইলে। তখন আমি আসলে বুঝলাম যে আসলে আমি আসলে অন্য জায়গায় চলে গেছি। এই হচ্ছে মোটামুটি ব্যাপার। আচ্ছা, আরেকটা জিনিস দিয়ে শেষ করব, সেটা হচ্ছে আমরা হচ্ছে এই যে চ্যাপ্টার্স এর ভিতর, এই চ্যাপ্টার 1, চ্যাপ্টার 1 এর মধ্যে আমি গিয়ে কিছু চেঞ্জ করব। চ্যাপ্টার 1 এর মধ্যে এই যে চ্যাপ্টার 1 এর দেখতেছি কোনো লেখা নাই। আচ্ছা, একটু খেয়াল করি। আচ্ছা, চ্যাপ্টার 1 এ দেখতেছি কোনো লেখা নাই। আমি যে ফাইলটা ওপেন করছি, এখানে আসলে অনেক লেখা আছে, এই যে এখানে অনেক লেখা আছে। বাট আমি যখন আমার এডিটর ফাইলটা ওপেন করছি, তখন দেখতেছি যে পুরোটাই ফাঁকা। হ্যাঁ হ্যাঁ, এত ফাঁকা কেমন? ওখানে এত ওয়ার্ড কিন্তু এখানে এত কম ওয়ার্ড কিভাবে? আমি একটু আগে বলছিলাম না, কি যেন একটা প্যাকেজ আছে, সেটা প্যাকেজটার নাম আছে লিপসাম, তাই না? তো এই যে এই লিপসাম প্যাকেজে এখানে আসলে কি করছে, এই যে একটা প্যারাগ্রাফ নিয়ে রাখছে। লিপসাম থার্ড ব্র্যাকের ভিতর 1, দ্যাট মিনস এই ইন্ট্রোডাকশনের পরে একটা প্যারাগ্রাফ আছে। আমি একটু খেয়াল করি, ইন্ট্রোডাকশনের পরে এক্স্যাক্টলি একটা প্যারাগ্রাফে আছে, এই যে একটা প্যারাগ্রাফে আছে, জি, একটা প্যারাগ্রাফে আছে। তারপরে আমাদের দেখতেছি যে প্রবলেম স্টেটমেন্ট একটা প্যারাগ্রাফ আছে। এই যে প্রবলেম স্টেটমেন্ট একটা সেকশন আছে, সেই সেকশনের নিচে লিপসাম 2 নাম্বার প্যারাগ্রাফটা আছে। এই প্যারাগ্রাফে হচ্ছে এটা ইন্ডেক্সিং করা আছে। আমি যদি একটু দেখি, আমি লোডেম ইপসামটা দেখাই। আচ্ছা, এই নাম হচ্ছে লোডেম ইপসাম। এই দুটাকে এল নিচ্ছে আর হচ্ছে আই নিচ্ছে, এল নিচ্ছে আর হচ্ছে ইপসামের এই পুরোটা নিচ্ছে, এটাকে হচ্ছে লিপসাম। তো এই যে এটাকে বলা হচ্ছে ফার্স্ট প্যারাগ্রাফ, এন্ড দেন এটা হচ্ছে সেকেন্ড প্যারাগ্রাফ। এরকম প্যারাগ্রাফ কিছু আছে। সেই প্যারাগ্রাফের নাম্বারিং গুলো আমি চাচ্ছি, যে এখানে 2 নাম্বার প্যারাগ্রাফ দিবা, তারপরে হচ্ছে 1 থেকে 3 নাম্বার প্যারাগ্রাফ দিবা, 1 থেকে 3 নাম্বার প্যারাগ্রাফ দিবা, তারপরে বলবো যে 1 থেকে 10 নাম্বার প্যারাগ্রাফ দিবা, 1 থেকে 20 নাম্বার প্যারাগ্রাফ দিবা। যদি কম্পাইল দেই, দেখবো যে প্রবলেম স্টেটমেন্টের নিচে দেখবো যে 20টা প্যারাগ্রাফ আমার ক্রিয়েট হয়ে গেছে একদম নিমিশেই। তো এইটা হচ্ছে আমার ওই প্যাকেজের কাজ। এই যে প্রবলেম স্টেটমেন্টের নিচে এই যে 20টা প্যারাগ্রাফ আমার এখানে ক্রিয়েট হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছি। দেন এই যে নিড টু স্টাডি, আমার এখানে প্রবলেম স্টেটমেন্ট আর হচ্ছে লোডেম ইপসামের এখানে কিন্তু এডিটরে কিন্তু কোনো লেখা নাই, যতগুলো আমার এই পিডিএফ এ আছে। তো এই হচ্ছে আমার ব্যাপার। আমি লিপসাম ইউজ করে আমার এই পিডিএফ গুলা বা আমার হচ্ছে এই প্যারাগ্রাফ গুলা বানায় ফেলতে পারবো।
খুব সহজেই। তারপর হচ্ছে এই যে আইটেমাইজ যেন কি বলছিলাম, আইটেমাইজের কাজ যেন কি, বুলেট পয়েন্ট ক্রিয়েট করা। এই তো আইটেমাইজের কাজ হচ্ছে বুলেট পয়েন্ট ক্রিয়েট করা। এই যে বুলেট পয়েন্ট একটা একটা করে আইটেমের মধ্যে রাখবো আর কি আমরা। অ্যান্ড দেন আমরা যেটা বলবো সেটা হচ্ছে এই যে সাবসেকশন গুলো আছে বা সেকশন গুলো আছে এখানে, এই আর কি। আমরা কিন্তু মোটামুটি এই যে বইয়ের এতে চলে আসছে। আর এখানে একটা জিনিস খেয়াল করি যে ফিগারটা কিভাবে আসছে, এই যে এখানে, না সাবসেকশন না, ফিগারটা কিভাবে আসছে, ফিগারে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে ক্যাপশন, একটা হচ্ছে লেভেল। তো আমি ওই লেভেলটাকে কল করছি, খেয়াল করি দেখি কোথায় আমাদের ওই ফিগারটা আছে। আচ্ছা, এখানে দেখি একটা ওরা কাজ করছে, ও যেটা করছে সেটা ফিগার্স এর মধ্যে, ও চ্যাপ্টার 2 এর মধ্যে ফিগার বানাইছে একটা ফোল্ডারে, ওখানের মধ্যে আবার টেক্সট ফাইল বানাইছে। টেক্সট ফাইল বানিয়ে কি করছে, প্রত্যেকটা ফিগারকে আলাদা আলাদা করে একটা টেক্সট ফাইলের মধ্যে ইনক্লুড দিয়ে রাখছে। এখানে কিন্তু এই কাজটা আমরা করছিলাম ইন লাইন বা ইন পেজ, প্রত্যেকটা আমরা ফিগার ইনক্লুড দিছিলাম প্রত্যেকটা মেইন টেক্সট ফাইলের মধ্যে। কিন্তু আমাদের এখানে যেটা করছে এই টেমপ্লেটের মধ্যে, ফিগার 2 এর জন্য আলাদা টেক্সট ফাইল, শুধু ফিগার 2 এর জন্য শুধু ফিগার 2 এর এগুলোই আছে, যে হেয়ার আর টপ, এই যে এইচ আর টি ফ্লোটিং প্রবলেম না রাখার জন্য এই ব্যাপারগুলো এখানে আছে। দেন ওরা যেটা করছে সেটা হচ্ছে আমাদের মেইন যে পেজটা আছে সেখানে গিয়ে আমাদের বলছে যে ওখানে সর্বপ্রথমে ফিগারটা ইনক্লুড করছে, ইনক্লুড করে রেফারেন্স দিছে, বলছে যে হচ্ছে ফিগার এত 2.1। চাইলে কিন্তু এভাবে ফিগার নিতে পারি বা আমাদের নাম্বারিং গুলো এভাবে করতে পারি। তো আমরা যেটা করছি আগে সেটা হচ্ছে ইন পেজ, এই যে ফিগার 2.1, এই যে ফিগার 2.1 এক্স্যাক্টলি এই জিনিসটাই আসলে ওখানে সাইড করা আছে, যে রেফারেন্স দিয়ে সাইড করা আছে, সাইড করা দিয়ে বলছে যে এই যে হেয়ার ইজ ফিগার 2.1। এই এই ছিল আমাদের মোটামুটি ওভারলিফের ব্যাপার স্যাপার গুলা। আর তো কিছু নাই, তাই না? আর কিছু মোটামুটি নাই। এই লাস্ট একটা জিনিস দেখাই দিয়ে শেষ করবো আজকে আমাদের সেশন। মোটামুটি সেশনটা 1 ঘন্টা 32 মিনিট রেকর্ডিং, সাথে হচ্ছে আমাদের এক্সট্রা কথাবার্তা তো আছেই। মোটামুটি 2 ঘন্টার মতো সেশন নিচ্ছে। এখন এখানে একটা জিনিস খেয়াল করছি, বা আগে আমি এই জিনিসটা দেখাই নাই, সেটা হচ্ছে আমাদের এখানে দুইটা ইমেজ আছে, তাই না? দুইটা ইমেজ আছে, মোটামুটি সেম ইমেজ, মোটামুটি সেম ইমেজ। আমাদের কাছে মনে হতে পারে যে হয়তো কেউ একটা কাজ করছে, ফটোশপে দুইটা ইমেজ পাশাপাশি বসে দিয়ে ইমেজ বানায়, তারপরে সেই ইমেজটাকে এখানে পেস্ট করছে। কিন্তু বিষয়টা আসলে কিন্তু এরকম না। তো বিষয়টা কি হচ্ছে আমি একটু দেখাই। এখানে আসলে পুরোটা একটা টেবিল, পুরোটা একটা টেবিল, টেবিলের এটা একটা কলাম, এটা একটা কলাম, এই কলামের ভিতর এখানে ইমেজগুলো সেট করছে। আমি একটু দেখাই আমাদের কোডটা সেটা। এখানে কোডটা এরকম ভাবে দেওয়া আছে, এডিটর অনলি। এই যে এখানে কোডটা আমাদের কাছে আছে, ফার্স্ট যে ফিগারটা এনভায়রনমেন্টটা ক্রিয়েট করছে ফিগারে, জাস্ট ওখানে দিতে সেন্টারিং, ফিগারটা যেন সেন্টারে থাকে সেটা দেখছি। দেন এই যে এখানে টেবুলারটা কিন্তু থাকার কথা ফিগারে, এই সেন্টারিং এর পরে পরে ইনক্লুড গ্রাফিক্স থাকার কথা। এই যেটা করছে সেটা হচ্ছে টেবুলার সিসি দুটো কলাম নিচ্ছে। আমি বলছিলাম সি ফর সেন্টার, তাই না? কলামের সেন্টার দুইটা কলাম নিচ্ছে, আমি বলছিলাম এখানে দুইটা কলাম আছে, দ্যাট মিন্স সিসি তে দুইটা কলাম আছে, দুইটা গ্রাফিক্স ইনপুট করছে। এই ইনপুট গ্রাফিক্স মনে পড়ে কি, ইনপুট গ্রাফিক্স দিয়ে আমরা মেইনলি এই যে আমাদের ইমেজের যে পিএনজি ইমেজগুলো এখানে কল করতাম, ইনপুট গ্রাফিক্স দিয়ে দুইটা ইমেজ কল করছে। দেন সে যেটা করছে এই যে এখানে একটা কি দিছে, এটা দিলে কি হবে, এটা দিলে আমাদের নতুন লাইন ক্রিয়েট হয়, তাই না? নতুন লাইন ক্রিয়েট হয়। এই যেটা করছে এই যে এখানে ইনপুট গ্রাফিক্স দিয়ে এখানে একটা এন্ড দিছে, এন্ড দাও মানে কি জানো? এন্ড দাও মানে হচ্ছে স্প্লিট করা, কলাম দিয়ে স্প্লিট করা। আমি এখানে যেহেতু দুইটা সি দিছি, দ্যাট মিন্স আমার এখানে দুইটা কলাম আছে, দুইটা কলাম নিয়ে স্প্লিট করতে হবে আমাদের একটা এন্ড দিয়ে। এখানে এন্ডটা দেওয়া আছে, এন্ডটা দেওয়ার পর এই যে ফার্স্ট কলামের জন্য এপাশে উপরে ইনপুট গ্রাফিক্স, সেকেন্ড কলামের জন্য নিচে ইনপুট গ্রাফিক্স, গ্রাফিক্সটা মোটামুটি ইনপুট হয়ে গেল গঙ্গার সাথে। দেন আমরা নতুন একটা লাইনে ক্রিয়েট করলাম, নতুন লাইনে গেলাম এই যে ডাবল ব্যাকস্ল্যাশ দিয়ে। দেন আমি যেটা বললাম যে ফার্স্টের যে ক্যারেক্টারটা হচ্ছে এ, এ দিয়ে আমি ফার্স্ট ক্যারেক্টারকে ডিফাইন করে দিলাম, এন্ড দিলাম, এন্ড দিয়ে মানে হচ্ছে আমি সেকেন্ড কলামটা ডিফাইন করলাম, এন্ড দেন আমি বি দিয়ে আমি আসলে এখানে আবার
নতুন লাইন ক্রিয়েট করলাম, নতুন লাইন যদি ক্রিয়েট না করি তাহলে আসলে যে ঝামেলাটা হবে সেটা হচ্ছে আমার ওই ক্যাপশনটা যেটা লিখছে আমি যেটা সেটা আসলে একটু ঝামেলা করবে। তো ঝামেলা করবে বলতে আমাকে স্পেসিফিক্যালি ঝামেলা করবে কিনা এটা আসলে কম্পাইলারের উপর ডিপেন্ড করবে। কারণ হচ্ছে আমার টেবিল এনভায়রনমেন্টটা ক্রিয়েট করতে উপরে আমি নিজে এন্ড করে দিচ্ছি, আমরা এটা না করার কথা, কিন্তু স্পট সেফটি পারপাস আমরা আসলে এখানে আমাদের যে ইয়েটা ছিল সেটা আসলে ক্লোজ করে দিচ্ছি। এরপরে আমরা যেটা করছি সেটা আসলে টেবুলারটা এন্ড করে দিচ্ছি, টেবুলার এনভায়রনমেন্টটা ক্রিয়েট করে এন্ড করে দিচ্ছি এখানে। দেন আমাদের নরমাল যে ফটোর যে ক্যাপশন, ফিগার এনভায়রনমেন্টের যে ক্যাপশন, রেগুলার প্যারামিটার, এগুলো হচ্ছে প্যারামিটার, রেগুলার প্যারামিটারটা আমি এখানে লিখছি। দেন লেভেল দিচ্ছি, লেভেল দেওয়ার কারণ কি দেখলাম আমার রেফারেন্স হিসেবে ইউজ করার জন্য আমাদের লেভেলটা রাখতে হবে। একটু যেটা আমরা দেখলাম যে রেফারেন্স হিসেবে 2.1টা ইউজ করছে, দুই মাস হলো বলছে ফিগার, এটা একটা লেভেল, ফিগার টাইপের লেভেল, ফিগার ট্রান্সপোর্ট টু এফএস 2.2, দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের আহ, এভাবে আসলে আমরা চাইলে ইয়ে করতে পারি। এরকম করার আরো ওয়ে আছে, প্যাকেজ আছে, প্যাকেজ দিয়ে আমরা করতে পারি, কিন্তু আসলে যেহেতু আমাদের এটা একটা প্রিডিটারমাইন্ড একটা ডিজাইন বা একটা কোড, সেই কোডটা দিয়ে আমরা আসলে এইভাবে কাজ করবো। যেমন এখানে যদি আমি একটু খেয়াল করি এই এনভায়রনমেন্টে কিভাবে ক্রিয়েট করছে তারা, আমরা একটু গেস করি যে কিরকম করতে পারে। এখানে একটা কলাম দিতে পারে, একটা টেবুলার নিতে পারে, দেন টেবুলার নিয়ে মাল্টি কলাম দিয়ে নিচে এটাকে মার্জ করে দিতে পারে, দুটো কলামকে মার্জ করে দিয়ে সেটা আসলে ইনপুট গ্রাফিক্সটা ইনপুট করে দিতে। দেখি এভাবে করতে কিনা, জাস্ট আমি গেস করতেছি, আমি আগে দেখিনি কিন্তু রিটার্ন অনলি। এখানে আমি দেখলাম যে এই আসলে তিনটা কলাম নিচ্ছে, বলছিলাম আমি। তিনটা কলাম নিচ্ছে, তিনটা কলাম নিয়ে ইনপুট গ্রাফিক্স করছে, এখানে এন্ড চিহ্ন দিচ্ছে, সেকেন্ড কলামে ইনপুট গ্রাফিক্স দিচ্ছে, এন্ড চিহ্ন দিচ্ছে, এন্ড দেন ক্যাপশনগুলো ইনপুট দিচ্ছে। তারপরে আমি যেটা বলছিলাম যে মাল্টি কলাম, মাল্টি কলাম যে তিনটা কলামকে বা দুইটা কলামকে আমরা মার্জ করব, তো মাল্টি কলামটা ইউজ করছি। মাল্টি কলাম আমরা তিনটা কলামের কথা বলছিলাম, অটোমেটিক্যালি তিনটা কলাম মার্জ করছে। মার্জ করার মধ্যে আমি বলছিলাম যে তিনটা কলাম থাকে মাল্টি কলামের মধ্যে। মাল্টি কলাম আমাদের যে প্যারামিটারটা থাকে সেটা হচ্ছে তিনটা প্যারামিটার থাকে, সরি কমান্ডটা থাকে সেটা তিনটা প্যারামিটার থাকে। এর মধ্যে একটা হচ্ছে ফার্স্ট যেটা, সেটা কয়টা আমি মার্জিন দিতে যাচ্ছি, কয়টা আমার কলামকে মার্জিন দিতে যাচ্ছি। সেকেন্ডটা হচ্ছে আমি সেন্টারে যাচ্ছি নাকি লেফট যাচ্ছি নাকি রাইট যাচ্ছি, ওরিয়েন্টেশন। এন্ড দেন থার্ডের মধ্যে আমার যে লেখা রয়েছে সেটা, থার্ডের মধ্যে আমি জাস্ট ছবিটা ইনপুট দিচ্ছি, ছবিটা ইনপুট দিয়ে আমি নতুন লাইনে গিয়ে আমি আবার মাল্টি কলাম দিয়ে ক্যাপশনটা দিয়ে মাঝে রাখবো, মাল্টি কলাম দিয়ে আমি ক্যাপশনটা লিখছি, মানে ওই রোটা শেষ করছি ডাবল কোটেশন দিয়ে ব্যাকস্ল্যাশ দিয়ে, এন্ড দেন এন্ড টেবুলার হচ্ছে ব্যাপার। এভাবে আসলে আমরা চাইলে করতে পারি। তো এই সেশনটা মোটামুটি এই পর্যন্তই ছিল। এর বাইরে মনে হয় না আর কিছু দেখানোর আছে। আমি যেটা বলছিলাম যে কোনো যদি প্রবলেম হয় তাহলে আসলে আমাকে একটু ফেসবুকে নক করলে হয়, ভালো হয় আর কি। তো এই